হঠাৎ করে দরজা বন্ধের ধুম করে আওয়াজ আসতেই অথরার হাত থেকে বেলি ফুলের মালাটা মাটিতে পড়ে গেল। অথরা তড়িঘড়ি করে পিছন ফিরে তাকিয়ে দেখল সাদা রঙের পাঞ্জাবি পরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রক্তিম। রক্তিমের মাথা বেয়ে ঘাম ছুটছে, ক্লান্তি আর বিরক্তি তার মুখশ্রীতে লেগে আছে। অথরা এক ধ্যানে রক্তিমের দিকে তাকিয়ে আছে। অথরার এহেন দৃষ্টি দেখে রক্তিম অনেকটাই বিরক্তি নিয়ে বলল, আমাকে কোনোদিন দেখিসনি তুই? রক্তিমের প্রশ্নে অথরার ধ্যান ভাঙে। সে নিজেকে সামলে বলল, আপনি এখানে কেন রক্তিম ভাইয়া? অথরার কথায় রক্তিম কোনো জবাব না দিয়ে ঢুলু ঢুলু পায়ে এগিয়ে এসে বিছানায় গা এলিয়ে বলল, আমার রুমের কাবার্ডে সবুজ রঙের পাঞ্জাবি রাখা আছে, সেটা নিয়ে এসো। আমি তোমার ওয়াশরুমে শাওয়ার নিব। পৃথুলা ডাইনি আমার রুমে বসে আছে। সারাদিন পালিয়ে বেড়ালাম, সেই আমার কাঁধে চড়ে বসে আছে। পৃথুলার রক্তিম আর অথরার ফুপাতো বোন। মেয়েটা অনেকটাই অরুণচণ্ডী স্বভাবের। রক্তিম তাকে দুচোখে সহ্য করতে পারে না। বাসায় আসলেই তার সাথে ঢলাঢলি, যা রক্তিমের পছন্দ না। অথরা বলল, আপনি শাওন ভাইয়ের রুমে চলে যান। রক্তিম চোখ দুটো খুলে অথরার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, শাড়ি পরেছিস কার জন্য? রক্তিমের কথা শুনে অথরা বলল, আজকে প্রিয়া আপুর গায়ে হলুদ, সবাই পরবে তাই আমিও পরেছি। রক্তিম শোয়া থেকে উঠে মাটিতে পড়ে থাকা বেলি ফুলটা হাতে নিয়ে অথরার খোপায় পরিয়ে দিয়ে বলল, যত দ্রুত সম্ভব আমার পাঞ্জাবি হাজির করবি, বুঝতে পেরেছিস? রক্তিম কথা শেষ করে বারান্দা থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। অথরা কিছুই বলল না। সে ধীর পায়ে বের হয়ে চলে আসলো। অথরার পুরো নাম অথরা জাহান, বাবার নাম তৈয়ব হোসেন, মায়ের নাম তাহিদা ইসলাম। অথরা একান্নবর্তী পরিবারের মেয়ে। তার বাবা আর দুই চাচা একই সাথে একই বাড়িতে থাকে। সবাই একসাথে থাকলেও কারো মধ্যে মনের মিল নেই। বিশেষ করে অথরার পরিবারের সাথেই সবাই একটু কড়াভাবে ব্যবহার করে থাকে। কারণ অথরার বাবা অনেকটাই অসচ্ছল, ছোট একটা কাপড়ের দোকান তার। অথরার মা তাহিদাকে সবার অমতে বিয়ে করার জন্য তার আজ এই দশা। রক্তিম হচ্ছে অথরার বড় চাচা আয়ুব হোসেনের ছেলে। অথরা রক্তিমের থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ রক্তিমের মা জোহরা খাতুন তাকে সাফ সাফ বলে দিয়েছে রক্তিমের থেকে দূরে থাকতে। অথরা মা বাবার একমাত্র মেয়ে। পাশাপাশি রক্তিমের এক বোন আছে যার নাম প্রিয়া। আজ তার গায়ে হলুদ। অথরা ছোট চাচা তৌহিদ হোসেন আর তার স্ত্রী নাম ইলিনা চৌধুরী বড়লোকের মেয়ে, তাই কারো কথা সে শুনতে বাধ্য নয়। তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম শাওন, অথরার বড়, আর মেয়ের নাম ইরা, অথরার ছোট। চাচাতো ভাই বোনের মধ্যে সবার বড় রক্তিম, এরপর শাওন, প্রিয়া, অথরা, ইরা। অথরা সোজা রান্নাঘরে চলে আসলো। অথরার মা তাহিদা শাড়ির আঁচল কোমরে গুজে কাজ করছে। মায়ের দিকে তাকিয়ে অথরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বড় চাচি আর ছোট চাচি কোথায়? সব কাজ তোমাকে দিয়ে চলে গেছে। তাহিদা মেয়ের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বলল, শাড়ি পরে তোকে খুব সুন্দর লাগছে। অথরা মুচকি হেসে বলল, মা বাবা কবে এই বাসা থেকে আমাদের নিয়ে দূরে চলে যাবে? অথরার কথায় তাহিদা তার মুখ চেপে ধরে বলল, পরিবার ছেড়ে কোথায় যাব? আর তোকে এসব কে বলেছে? বাবা আমাকে ওয়াদা করেছে সে আমাদের অন্য বাসায় নিয়ে যাবেন। মা তুমি কেন এখানে থাকতে চাও? সবাই আমাদের অপমান করে, শুধু রক্তিম ভাইয়া, প্রিয়া আপু, শাওন ভাইয়া আর ইরা বাদে আমার আর কাউকে ভালো লাগে না। অথরা কথা শেষ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাহিদা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে দুফোঁটা চোখের পানি ফেলে আবার কাজে মনোযোগ দেয়। অথরা রক্তিমের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস সে পাচ্ছে না। পৃথুলা বিছানায় বসে আছে। অথরা গুটি গুটি পায়ে ভিতরে প্রবেশ করল। তারপর বলল, পৃথু আপু, কাবার্ড থেকে রক্তিম ভাইয়ার পাঞ্জাবিটা নিয়ে যাই। পৃথুলা ফোন থেকে মাথা উঠিয়ে অথরার দিকে তাকিয়ে বলল, রক্তিমের পাঞ্জাবি দিয়ে তুই কি করবি? পৃথুলা আর রক্তিম সমবয়সী। অথরা বলল, পৃথু আপু, উনি আমার রুমের শাওয়ার নিচ্ছে, আমাকে বলল কাবার্ড থেকে পাঞ্জাবি এনে তাকে দিতে। পৃথুলা অথরার কথা শুনে সামনে থাকা বালিশটা তার উপর ছুঁড়ে মেরে বলল, তুই যা এখান থেকে, আমি পাঞ্জাবি নিয়ে আসছি। আর খবরদার তুই তোর রুমের আশেপাশেও থাকবি না।
অথরা কিছু না বলে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। একটু পর হলুদের অনুষ্ঠান শুরু হবে তাই। পৃথুলা পাঞ্জাবি হাতে নিয়ে বসে আছে অথরার ঘরে। রক্তিম একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রক্তিম পৃথুলাকে খেয়াল না করেই বলে উঠল, অধরা, মাথাটা ধরেছে, 1 কাপ কড়া চা প্রয়োজন। পৃথুলা দাঁত কিরবির করে বলল, অধরা মরে গেছে, আমি আছি, চলবে তোমার? অথরা মরে গেছে কথাটা শুনে রক্তিমের চোয়াল শক্ত হয়ে আসলো। সে পেছন ফিরে পৃথুলাকে ভয়ঙ্কর নজরে দেখল। পৃথুলা ভয় পেয়ে বলল, মজা করছিলাম তো। রক্তিম রাগে কটমট করতে করতে এগিয়ে পৃথুলার হাত থেকে পাঞ্জাবি নিয়ে ছুঁড়ে ফেলে দিল। তারপর এমন এক অনাকাঙ্ক্ষিত আচরণ করলো যার কারণে পৃথুলা থম মেরে বসে রইল। রক্তিম পৃথুলার গালে ঠাস করে একটা চর মেরে দিল। পৃথুলা গালে হাত দিয়ে বসে আছে। রক্তিম আঙ্গুল উঁচিয়ে বলল, কাউকে এমন কথা বলার আগে এই থাপ্পড়টা মনে রাখবি, ইডিয়েট। এতটুকু বলে রক্তিম ফ্লোর থেকে পাঞ্জাবি তুলে পরে নিল। বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে আসলো। পৃথুলা এখনো সেভাবেই বসে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বালিশে মুখ গুজে কান্না করতে করতে বলল, কেন এত ভালোবাসা অধরার প্রতি? অধরা ছাদে শাওনের পাশে দাঁড়িয়ে আছে। ইরা এখনো পর্যন্ত হাজারো ছবি তুলে ফেলেছে। শাওন তাতে বিরক্ত হয়ে বলল, এক ঠঙ্গি কম ছিল, তা এখন আরেক ঠঙ্গি জন্ম নিল। অধরা ভ্রু কুঁচকে বলল, কার কথা বলছো? কার আবার? আমাদের ডাইনি পৃথুলা আপু। কোথাও তো দেখা যাচ্ছে না তাকে। ইরা রেগে বলল, খবরদার, আমাকে পৃথুলা আপুর সাথে তুলনা করছো তো তোমার চুল গায়েব করে দেব। ওরে বাবা, ভয় পেয়েছি। দূর হ আমার সামনে থেকে। আপন বোন বলে জানে মারছি না, ফাউল কোথাকার। ইরা অধরার সামনে এসে বলল, দেখেছো আপু আমায় কি বললো তোমার ভাই? রক্তিম ভাই আসুক, তারপর দেখাচ্ছি। দুজনেই চুপ থাকো, সব মেহমানরা আসতে শুরু করে দিয়েছে, তোমরা এভাবে রাগ করো না। তখনই পেছন থেকে একজন বলল, অধরা মামুনি যে কেমন আছো? অধরা পেছন ফিরে দেখল পাশের বাসার আন্টি থোড়া হাসি মুখ করে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? ভালোই আছি। তা তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অধরা মুচকি হেসে বলল, ধন্যবাদ আন্টি। আন্টি কিছু বলতে নিবে তার আগেই রক্তিম এসে হাজির হলো। রক্তিম এসেই অধরাকে বলল, অধরা, প্রিয়া এসে পড়েছে, তাড়াতাড়ি ওকে নিয়ে স্টেজে চলে আয়। অধরা আর 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে নিচে এসে প্রিয়ার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখলো প্রিয়াকে হলুদ রঙের শাড়িতে একদম হলুদ পরি লাগছে। কাঁচা ফুলের গহনায় তার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। অধরা প্রিয়ার পাশে দাঁড়াতেই প্রিয়া বলল, কেমন লাগছে আমাকে? বেশ সুন্দর। তোমাকে যদি একবার রায়হান ভাইয়া এই লুকে দেখে না, তাহলে একদম শেষ। রায়হানকে পাঠিয়েছে ছবি, দেখ কি রিপ্লাই আসে। আপু তাদের পক্ষ থেকে আজকেও আসবে না? প্রিয়া গহনা ঠিক করতে করতে বলল, রায়হানের ছোট ভাই রাফাত আসবে। আপু চলো, তোমাকে স্টেজে নিয়ে যেতে বলেছে। তখনই ঘরে প্রবেশ করলো প্রিয়ার মা জোহরা খাতুন। সে অধরার দিকে একবার তাকিয়ে হাতে থাকা বক্সটা খুলে প্রিয়ার জন্য একটা গলার নেকলেস বের করে তাকে পরিয়ে দিল। প্রিয়া মাকে জড়িয়ে ধরে বলল, মা এটা অনেক সুন্দর, ধন্যবাদ। জোহরা খাতুন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোকে অনেক সুন্দর লাগছে। তোর বাবা কাজে ব্যস্ত, তাই সে আসতে পারেনি। কোনো সমস্যা নেই। জোহরা খাতুন অধরার দিকে তাকিয়ে বললেন, প্রিয়াকে স্টেজে দিয়ে তুই রান্নাঘরে আসবি, একটু কাজ আছে। অধরা মাথা দুলিয়ে প্রিয়াকে নিয়ে ছাদে চলে গেল। প্রিয়ার আগমনে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। ক্যামেরাম্যান প্রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অধরা প্রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে সে নিচে চলে আসলো। রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই জোহরা খাতুন বললেন, শোন, তোর মা অন্য কাজে ব্যস্ত, তুই এইসব ফল কেটে ফেলে সাজিয়ে রাখবি। আর শোন, সুন্দর করে কাজ করবি। প্রিয়ার দেবর আসবে, এসব ওর সামনে দিতে হবে। অধরার মনটা খারাপ হয়ে গেল। সবাই ছাদে কত মজা করছে আর সে এখানে কাজ করতে থাকবে, কিন্তু বড় চাচিকে সে মানা করতে পারবে না। তাই শাড়ির আঁচল কোমরে গুজে কাজে লেগে গেল। জোহরা খাতুন নিজ কাজে চলে আসলো।
রক্তিম ছাদে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে। বোনের বিয়ে দেখে ভাই এত ব্যস্ত। সাথে রয়েছে অধরার বাবা তৈয়ব হোসেন, সে সব কাজেই অংশগ্রহণ করছে। রক্তিম আশেপাশে তাকিয়ে অধরাকে খোঁজার চেষ্টা করছে। রক্তিম মুচকি হেসে নিচে নেমে এদিক সেদিক অধরাকে খুঁজতে লাগলো। সে রান্নাঘরে গিয়ে দেখলো অধরা কাজে ব্যস্ত। রক্তিমের মাথাটা গরম হয়ে গেল। যেখানে সবাই মজা করতে ব্যস্ত সেখানে মেয়েটাকে কাজে আটকে রেখেছে। রক্তিম অধরার কাছে গিয়ে তার হাত ধরে টান মারতেই চাকু দিয়ে অধরার হাত কেটে গেল। অধরা ব্যথার যন্ত্রণায় আঁখ করে উঠল। রক্তিম অধরার হাতের দিকে তাকাতেই দেখতে পেল অধরার হাত থেকে গলগল করে রক্ত ঝরছে। তা দেখে রক্তিম তার পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে অধরার হাতে চেপে ধরল। অধরার হাত ধরে রক্তিম নিচু রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স এনে হাতে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি উপরে চলে যান, আমি করে নিতে পারবো। বড় চাচি দেখলে বকা দেবে, আমার কাজ বাকি আছে। অধরার কথা শুনে রক্তিম চোখ বড় করে তার দিকে তাকিয়ে বলল, চুপ করে বসে থাকবি, না হলে থাপ্পড়টা তোর গালে পড়বে। অধরা চুপ করে বসে রইল। রক্তিম তার কাজ শেষ করে বলল, সোজা ছাদে চলে যাবি, আমি মায়ের সাথে কথা বলে নিব। অধরা কিছু বলতে যাবে তার আগেই রক্তিম বলল, 5 সেকেন্ডের মধ্যে আমার সামনে থেকে চলে যাবি। অধরা আর অপেক্ষা না করে সোজা রুম থেকে বের হয়ে আসলো। প্রিয়াকে সবাই হলুদ ছোঁয়াতে ব্যস্ত। অধরা এক সাইডে দাঁড়িয়ে আছে। শাওন এসে অধরাকে বলল, তোর হাত কিভাবে কাটলো? ফল কাটতে গিয়ে কেটে গেছে। প্রিয়ার দেবর চলে এসেছে, তুই দেখা করেছিস? না তো। আচ্ছা ফুপি কোথায়, তাকে তো দেখছি না। ওই মহিলার কথা বলিস না, কোনো জায়গায় দাঁড়িয়ে হয়তো তার গহনার হিসাব করছে। আচ্ছা তার সাথে দেখা করে আসি, না হলে কথা শুনতে হবে। চাপুন, তুই মহান দেবী। অধরা আশেপাশে তাকিয়ে দেখলো তার ফুপি রোকেয়া হোসেন একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছে। অধরা তার পাশে দাঁড়িয়ে বলল, ফুপি কেমন আছো? রোকেয়া হোসেন অধরার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ফুফির কথা আজ মনে পড়ছে। এতক্ষণ ধরে এসেছি, কেউ তো এসে একজন তো কথাও বলেনি। ভুল হয়ে গেছে ফুপি। রোকেয়া হোসেন বলল, পৃথুলা কোথায়? স্টেজে প্রিয়া আপুর পাশে। তখনই ইরা এসে অধরার হাত ধরে টেনে নিয়ে যায় স্টেজে। সেখানে রক্তিমও আছে। সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে। ইরা অধরাকে রক্তিমের পাশে দাঁড় করিয়ে দিল। তা দেখে পৃথুলার রাগটা বেড়ে গেল। শাওন আগুনে ঘি ঢেলে বলল, অধরার রক্তিম ভাইয়াকে বেশ মানিয়েছে, কি বলিস ইরা? ধর রাখো তো তোমার কথা, আমার ছবির পোজ নষ্ট হচ্ছে। পৃথুলা রেগে স্টেজ থেকে নেমে গেল। রক্তিম অধরা একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে। অধরা প্রিয়াকে হলুদ ছুঁয়ে স্টেজ থেকে নামতে নিবে। প্রিয়া অধরার হাত ধরে তার গালে হলুদ দিয়ে বলল, তোর বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অধরা মুচকি হেসে স্টেজ থেকে নেমে পড়ল। তখনই কেউ বলে উঠল, অধরা, তোমাকে অনেক সুন্দর লাগছে। অধরা পিছন ফিরে দেখতে পায় রাহাত দাঁড়িয়ে আছে, মুখে তার বিশ্রী হাসি। অধরা নিজেকে সামলে বলল, রাহাত বাঁকা হেসে বলল, এতক্ষণ খারাপ ছিলাম, তোমাকে দেখে মনটা ভালো হয়ে গেছে। রাহাতের কথা শুনে অধরার গা জ্বলে গেল। রাগে মাথা ব্যথা শুরু হয়ে গেল। রাহাত এগিয়ে এসে অধরার কাছাকাছি দাঁড়িয়ে বলল, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, আমার জন্য রোজ শাড়ি পরবে। রাহাতের কথা শেষ হতেই রক্তিম সেখানে উপস্থিত হলো। রক্তিমকে দেখে রাহাত পিছিয়ে গেল। রক্তিম অধরার হাত শক্ত করে ধরে বলল, এখানে কি করছিস? চাচি তোকে খুঁজছে, যা এখনই নিচে। অধরা আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিচে নেমে যায়। রাহাত অধরার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে রক্তিমের দিকে তাকিয়ে বলল, কেমন আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম, তোমাকে দেখে মোডটা নষ্ট হয়ে গেছে। এতটুকু বলে রক্তিম সেখান থেকে চলে আসে। রাহাত রক্তিমের যাওয়ার দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। অধরা নিচে নামতেই ইরা তাকে ধরে বলে, আপু, আমরা সবাই মেহেদি লাগাবো, একটু পরে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তাহলে ফ্রেশ হয়ে সবাই হলরুমে একসাথে বসে মেহেদি লাগাবো। ঠিক বলছো। অধরা আর ইরা নিজ নিজ রুমে চলে গেল। অধরা ফ্রেশ হয়ে সোজা মায়ের ঘরে আসতেই দেখতে পেল তাহিদা ইসলাম নিজের পা মালিশ করছে।
অধরা রুমের ভিতরে ঢুকে মায়ের পা মালিশ করতে লাগলো। তাহিদা ইসলাম মেয়ের কাণ্ডে অবাক হয়ে বলল, তুই এখানে কি করছিস? সবার সাথে মেহেদি লাগাতে বসে পড়। পা ব্যথা করছিল তো আমাকে কেন ডাকনি? আমার ব্যথা কমে গেছে, তুই যা, এরা তোর জন্য অপেক্ষা করছে। আমি যাব, কিন্তু পরে। অধরা মায়ের পা মালিশ করে দিয়ে হাত ধুয়ে বাহিরে চলে আসলো। সব মেয়েদের সাথে হলরুমে বসে মেহেন্দি লাগাতে শুরু করলো। প্রিয়ার জন্য মেহেন্দি ডিজাইনার এক রাতের জন্য ডেকে আনা হয়েছে। বউয়ের জন্য সব কিছু বেস্ট হতে হবে। প্রিয়া অধরার হাত ধরে বলল, তুই কিন্তু খালি হাতে থাকবি না, আমার মেহেদি দেওয়া শেষ হলে তুইও মেহেদি দিবি। আমি তো নিজেরটা নিজেই দিতে পারবো। বেশি কথা বলবি না, বুঝেছিস? তখনই পৃথুলা এসে হাজির হলো। সে এসেই মেহেন্দি ডিজাইনারকে বলতে লাগলো, বইয়েরটা শেষ হলে আমাকে দিয়ে দিবেন, টাকা টেনশন করবেন না। আপু, তুমি টাকার কথা বলছো কেন? যার যার ওনার কাছ থেকে মেহেদি দিতে মন চাইবে সে দিতে পারে। প্রিয়া, চুপচাপ মেহেদি দাও, এত কথা বলো না তো। আর অধরা, এক কাপ চা নিয়ে এসো, মাথাটা ধরেছে। অধরা চা আনার জন্য উঠে দাঁড়াতেই ইরা তার কানে বিড়বিড় করে বলল, চিনির বদলে লবণ দিলে চার মধ্যে, তাহলে বুঝবে কত মজা লাগে। বলেই সে চলে আসলো রান্নাঘরে। চা নিয়ে পৃথুলাকে দিয়ে সে বসে পড়ল। তখনই রক্তিম এসে বলল, অধরা, আমার খাবারটা নিয়ে রুমে আয় তো, খিদে পেয়েছে, খাওয়ার সময় পাইনি। পৃথুলা চায়ের কাপটা রেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমি নিয়ে আসছি, তুমি ফ্রেশ হয়ে আসো। রক্তিম ভ্রু কুঁচকে বলল, তোমার নাম অধরা? না। তাহলে তুমি কেন নিয়ে আসবে? আমি যাকে বলেছি সে নিয়ে আসবে। দেখো পৃথুলা, আমার মাথা এমনিতেই গরম, তোমাকে কোনো কিছু বলতে চাই না। আরে তুমি শান্ত হও। এই অধরা, যা খাবার নিয়ে ভাইয়ের রুমে নিয়ে আয়। তা শুনবে কেন? মানুষের কথা শুনে থম মেরে বসে আছে, স্টুপিড কোথাকার। অধরার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। আবার ছুটল রান্নাঘরে। খাবার নিয়ে ছুটল রক্তিমের ঘরে। রক্তিমের ঘরে প্রবেশ করতেই অধরা ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ শুনতে পায়। অধরা খাবার আর পানি টেবিলের উপরে রেখে রুম থেকে বাহিরে আসতে নিবে, তখনই রক্তিম ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমার খাবারটা খুলে দেখ, একটা প্যাকেট আছে, সেটা নিয়ে তোর রুমে চলে যাবি। আর হাতের অবস্থা কেমন? অধরা পেছনে ফিরে দেখল রক্তিমের মুখ বেয়ে পানির বিন্দু ঝরছে। চুলগুলো ভিজে গেছে। রক্তিম সামনের চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল, কিরে, কিছু বলছিস না কেন? হাত ঠিক আছে। মেহেদি এক হাতে দিবি, ওই হাতে দিলে ব্যথা বাড়বে। জানি। কাবার্ড খুলে প্যাকেটটা নিয়ে যা। অধরা ধীর পায়ে কাবার্ডের সামনে গিয়ে তা খুলে দেখল একটা শপিং ব্যাগ রাখা আছে। সেটা নিয়ে অধরা কাবার্ড বন্ধ করে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বলল, কালকে বিয়েতে এটাই পরবি, কোনো বাহারা শুনছি না। অধরা মাথা দুলিয়ে শপিং ব্যাগটা নিয়ে রুম থেকে চলে গেল। রক্তিম খাবারের প্লেটটা নিয়ে খাওয়া শুরু করলো। তার ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে। সকাল থেকেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। অধরা নিচে রুমে বসে রক্তিমের দেওয়া গাউনটা খুলে দেখল। কালো রঙের গাউনটা বেশ লাগছে অধরার কাছে। সবাই বিয়ের জন্য শপিং করতে পারলেও অধরা ইচ্ছে করেই করেনি। এত টাকা খরচ করে কোনো লাভ নেই, আর বাবার উপরে এতটা চাপ সে সৃষ্টি করতে চায় না। ভাবনার মাঝেই দরজা ঠেলে ঘরে ঢুকলো তৈয়ব হোসেন। তৈয়ব হোসেন হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে নিয়ে বলল, তোর জন্য একটা জামা এনেছি, দেখ তো পছন্দ হয় নাকি। অথরা শপিং ব্যাগটা হাতে নিল। তৈয়ব হোসেনের চোখ পড়ল কালো গাউনটার দিকে। সে বলল, এই গাউন কবে কিনেছিস? অথরা শপিং ব্যাগ থেকে নীল রঙের একটা নর্মাল ড্রেস বের করে নিজ গায়ে দিয়ে বলল, তাহলে এটাই পর তুই, আমার দেওয়া জামাটা নর্মাল হয়ে যায়। এরা তো অনেক ভালো জামা পরবে, আর তুই। অথরা তৈয়ব হোসেনের কথা শেষ করতে দিল না, তার আগেই বলল, তৈয়ব হোসেন হালকা হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। তৈয়ব হোসেন আর অথরার কথা এতক্ষণ পর্যন্ত কেউ আড়াল থেকে শুনছিল। সেই ব্যক্তিটি মনে মনে বলল, আমার প্রিয়তমা যে সবার থেকে সেরা, এটা আমি আগে থেকেই জানতাম। অথরা প্রিয়ার রুমে বসে আছে। প্রিয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আজ সে নিচু বাসা থেকে বিদায় নিবে, তাই শাওন প্রিয়ার কান্না দেখে বলল, তাহলে তুই বিয়ে করিস না, রায়হানকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিব নি। শাওনের কথা শুনে প্রিয়া কান্না বন্ধ করে বলল,
শয়তান হারামি, আমার সতীন আনতে চাও তুমি? তুমি আমার সাথে কথা বলবে না। রক্তিম প্রিয়ার পাশে বসে বলল। চেহারার অবস্থা খারাপ করে ফেলেছিস, এখন তোকে রাক্ষসিনীর মতো দেখা যাবে। রক্তিমের কথায় প্রিয়া ভ্যা করে কেঁদে উঠল। তা দেখে শাওন বলল, ভাইয়া ছোটবাবু কাঁদছে, ফিটার এনে দাও। অধরা এবার কপট রাগ দেখিয়ে বলল, অনেক হয়েছে, এখন আর প্রিয়াপুকে জ্বালাতে আসবেন না। ওরে আমার দরদ জননী রে, একেবারে পয়েন্টে লেগে গেছে। আপু, এসব আজাইরা পাবলিকের কথা শুনতে হবে না। তুমি রায়হান ভাইয়াকে জিজ্ঞেস করো, সে তোমার প্রশংসা করতে করতে হয়রান হয়ে যাবে। কপালে দুঃখ না আনার জন্য অনেকেই মিথ্যা বলে রে বোন। সবাই খুনসুটিতে ব্যস্ত। তখনই সেখানে উপস্থিত হলো পৃথুলা। তাকে দেখে চারজনেই চুপ হয়ে গেল। রক্তিম, তোমায় বড় মামা ডেকেছে। রক্তিম শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, তোরা থাক, আমি আসছি। বলেই সে চলে গেল। পৃথুলা বিছানায় বসে বলল, শাওন, তুমি মেয়েদের ভিতরে কি করছো? যাও কাজ করো। জি আপাজান, অবশ্যই, আপনার কথা আমি শুনতে বাধ্য নই। বলেই সে বাহিরে চলে গেল। ইরা, মামিকে বলিস তার ছেলে বেয়াদব হয়ে গেছে। ইরা বিড়বিড় করে বলল, ফুফিকেও অনেক কিছু বলার ছিল তার মেয়েকে নিয়ে, কিন্তু বলতে আমি পারি নাহি। রক্তিম আইয়ুব হোসেনের সামনে দাঁড়িয়ে আছে। সাথে আছে তার মেজো চাচা তৌহিদ হোসেন আর ছোট চাচা তৈয়ব হোসেন। আইয়ুব হোসেন বললেন, এতিমখানায় খাবার পৌঁছাতে হবে। সব ব্যবস্থা হয়ে থাকলে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে দাও। তা হয়ে গেছে বাবা, আমার একটু কাজ আছে, বাহিরে যেতে হবে। রক্তিম যাওয়ার জন্য পা বাড়াতেই তৈয়ব হোসেনের কথায় থমকে দাঁড়ালো সে। বলছে, বড় ভাই, আমি একটা বাসা ভাড়া নিয়েছি, ভাবছি প্রিয়ার বিয়ের পর সেখানে উঠবো। তৌহিদ হোসেন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাহলে ওই মহিলা তোকে এসব করতেও বাধ্য করলো? আমি বলেছিলাম তোর বউ তোকে আমাদের থেকে আলাদা করে ছাড়বে। এমন কোনো কথা না ছোট ভাই, আসলে অধরার কলেজটা সেই বাসা থেকে অনেক কাছে, তাই যাতায়াতে কোনো সমস্যা হবে না। এসব কথা এখন হবে না, বিয়ের পর। আর তৈয়ব, প্রিয়ার বিয়ের অনেক কাজ আছে, সেই কাজে মনোযোগ দাও। তৈয়ব হোসেন বড় ভাইয়ের কথায় উঠে চলে গেলেন। যে যার কাজে চলে গেলেও রক্তিম এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। বিয়ের সব আয়োজন শেষ হয়ে গেছে। সব মেয়েরা প্রিয়ার সাথে পার্লারে চলে গেলেও অধরা শুধু যায়নি। অধরা রুমে বসে নিজেকে নিয়ে ব্যস্ত। তাহিদা ইসলামকে রেডি করিয়ে নিজে রেডি হচ্ছে। বাবার দেওয়া ড্রেস পরে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তখনই রুমে প্রবেশ করলো পৃথুলা। আজ তুই যা যা দিয়ে সাজবি তা দিয়ে আমি সাজাবো। পৃথুলার কোনো কথা অধরা বুঝল না। সে অবাক নয়নে তাকিয়ে রইল। তাড়াতাড়ি রেডি হ, রাত 7টায় সেন্টারের উদ্দেশ্যে বের হতে হবে। অধরা আর কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। পৃথুলাও তার দেখাদেখি সব করছে। অধরা আর পৃথুলা রেডি হয়ে নিচে নেমে আসলো। শাওন তাদের নিয়ে যাবে সেন্টারে। তারা শাওনের অপেক্ষা করছে। সবাই অনেক আগে চলে গেছে, তাদের লেট হয়ে গেছে। তখনই তাদের সামনে একটা গাড়ি এসে থামল। সেই গাড়ি দেখে পৃথুলা অনেক খুশি হয়ে গেল। গাড়ির মালিক গাড়ি থেকে নেমে পড়ল। পৃথুলা সেই মানুষটাকে দেখে আরও বেশি খুশি হয়ে গেল, কারণ সেই মানুষটি আর কেউ নয়, রক্তিম। পৃথুলা এগিয়ে এসে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? রক্তিম বিরক্তি নিয়ে বলল, অধরা, গাড়িতে উঠে বস। আর আমি? তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে চল। পৃথুলা কিছু না বলে সামনের সিটে বসে পড়ল। অধরা পিছনে বসে পড়ল। রক্তিম ড্রাইভিং সিটে বসে পড়ল। তার রাগটা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে, নিজেকে সামলাতে পারছে না। রক্তিম লুকিং গ্লাস দিয়ে অধরাকে একবার দেখে বড় বড় নিঃশ্বাস ছেড়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। অধরা বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত আর পৃথুলা তার নতুন পরিকল্পনা করতে ব্যস্ত। সেন্টারে পৌঁছে অধরা গাড়ি থেকে সবার আগে নেমে পড়ল। অধরাকে নামতে দেখে রক্তিম বলল, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাকবি, আমি গাড়ি পার্ক করে আসছি। রক্তিম এবার ধমক দিয়ে বলল, পৃথুলা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। আমার মুখ থেকে এমন ভয়াবহ কিছু বের হয়ে যাবে যেটা তোর জন্য অনেক অপমানজনক হবে। পৃথুলা একবার অধরার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল ভিতরে। অধরার দিকে গরম চোখে তাকালো রক্তিম। অধরা চুপ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল।
কিছুক্ষণ পর রক্তিম গাড়ি পার্ক করে অধরার কাছে চলে আসে। অধরা রক্তিমকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। হালকা মেরুন রঙের পাঞ্জাবি পরেছে রক্তিম, হাতে কালো ঘড়ি, চুলগুলো সুন্দর করে সেট করা আছে। রক্তিম অধরার এহেন চাহনি দেখে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও যাবি? অধরা চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি তো দাঁড়িয়ে থাকতে বলেছেন। রক্তিম কথা না বাড়িয়ে হাঁটা ধরল। অধরাও তার পিছে পিছে হাঁটা ধরল। সেন্টারের ভিতরে ঢুকতেই রক্তিমকে তার ফ্রেন্ড সার্কেল ঘিরে ধরল। অধরা তাদের থেকে সরে আসলো। একবার রক্তিমের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসলো। অধরা মনে মনে বলল, মানুষটা বড্ড ফেমাস, এমন মানুষের আশেপাশে থাকলে নিজেকে সুখী মনে হয়। অধরার ভাবনার মাঝে শাওন এসে বলল, কিরে, দেখেছিস আমার হায়ের জাপত একদম পাক। তার আগমনে সবাই কেমন করছে। শোনো শাওন ভাইয়া, সে সবার সাহায্য করে, এলাকার প্রতিটা মানুষ তাকে ভালোবাসে, তাই তার এতটা চাহিদা। কত মেয়ে যে পাগল হাইয়ার জন্য হিসাব নেই। অধরা মুচকি হেসে বলল, কোটিপতির মেয়ে আছে নাকি লাইনে? থাকলে বিয়ে করিয়ে দাও, দেখবে বড় চাচি তোমায় মাথায় নিয়ে নাচবে। বলেই অধরা ইরার কাছে চলে গেল। এতটুকু কথা বলতে অধরার অনেক কষ্ট হয়েছে, কিন্তু সে এই কষ্টকে নিজের মনে ঘর বানাতে দিবে না। বামুন হয়ে সে চাঁদের আশা করে না। অধরা ইরার পাশে এসে দাঁড়ালো। শাওন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রক্তিমের কাছে চলে গেল। তার মনটা একটু হলেও খারাপ হয়ে গেছে। রক্তিম সবার সাথে কথা বলছে, বেশ শালীনভাবে নিজের কাজ করছে, বেশ বিচক্ষণতা দিয়ে। রক্তিমের বন্ধুরা তার কাছে এসে দাঁড়ালো। বলতে গেলে রক্তিমের নিজের এক গ্যাং রয়েছে সেই স্কুল লাইফ থেকে। তারা সবাই একসাথে। তাদের মধ্যে থেকে শওকত রক্তিমের অনেক কাছে। শওকত রক্তিমের পিঠ চাপড়ে বলল, বোনের বিয়ে দেখে আমাদের ভুলে গেলি? তোদের সাথে বসে থাকলে আমার কাজও বসে থাকবে, খাদক কোথাকার। আচ্ছা তোরা এনজয় কর, আমি আসছি। শওকত আর রক্তিম খাবার অ্যারেঞ্জমেন্ট দেখছে। শাওন এক কোনায় দাঁড়িয়ে তার মা ইরিনা চৌধুরীর অহংকার দেখছে। এলাকার মানুষদের কাছে নিজ গহনার প্রশংসা করতে করতে অস্থির সে। শাওন উল্টো পথে হাঁটা ধরল। প্রিয়া স্টেজে নানা ধরনের ছবি তুলতে ব্যস্ত। ইরাও রয়েছে তার সাথে। পৃথুলা একা দাঁড়িয়ে নিজ ইচ্ছে মতো ছবি তুলছে। অধরাকে প্রিয়া ডেকে নিয়ে নিজের সাথে দাঁড় করিয়ে ছবি তুলতে লাগলো। তখনই শাওন এসে বলল, বরযাত্রী এসে পড়েছে। এরা অধরা, তাড়াতাড়ি নিচে চল। বাইরে আতশবাজির আওয়াজ আসছে। ইরা আপু আর আমি নিচে নেমে গেট ধরে দাঁড়িয়ে আছি। আজ কোনো মতেই তারা ছাড় দেবে না। রক্তিম আর শাওন তাদের আশেপাশেই আছে। যদি কোনো সমস্যা হয় তারা সামলিয়ে নেবে। রক্তিম অধরার কাছাকাছি দাঁড়িয়ে আছে। রাইহান গাড়ি থেকে নামতেই সবাই হই হুল্লোড়ে মেতে উঠল। রাইহান ইরা আর অধরার সামনে এসে দাঁড়ালো। সাথে আছে রাহাত আর তার বন্ধুরা। ওগো দুলা ভাই, বউয়ের কাছে তো যেতে পারবে না। যদি শালি সাহেবাদের হাতে দেন 10,000 টাকা, তবেই খুলবে বউদের কাছে যাওয়ার দুয়ার। আরে ভাইয়া, তোর শালিটা তো জোস কবিতা বলতে পারে। অধরা রাহাতকে ইগনোর করে বলল, দিবেন তো শালিদের হাতে নগদ টাকা? সবাই হো হো করে হেসে উঠল। রাইহান পকেট থেকে টাকা বের করে অধরার হাতে দিয়ে দিল। অতঃপর রাইহান ভিতরে ঢোকার সুযোগ পেলে অধরা হাতের জিনিস টেবিলে রেখে যেই না চলে আসতে নিবে তখনই রাহাত এসে বলল, অধরা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তা তোমার রূপের রহস্য কি? 2 গ্লাস করলার জুস প্রতিদিন আপনার এই বোরিং চেহারায় দেবেন, তাহলে একদম সুন্দর হয়ে যাবেন। অধরা এতটুকু বলে সেখান থেকে চলে আসে। রাহাত সেখানেই দাঁড়িয়ে নিজ অপমানের জন্য খুঁজছে। রক্তিম অধরাকে এত রাগী মুডে দেখে তার কাছে চলে আসে। অধরা রক্তিমকে দেখে নিজেকে সামলে নিল। রাহাতের কথা শুনে আর তার ব্যবহারে রাগ হচ্ছে প্রচুর। রক্তিম অধরার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? না কিছু না। একদম মিথ্যা বলবি না। রাহাত কিছু করেছে? অধরা অবাক চোখে রক্তিমের দিকে তাকালো। রক্তিম বলল, কি করেছে? অধরা জানে রক্তিম জানলে এখানে অনেক খারাপ কিছু হয়ে যাবে, তাই অধরা বলল, কিছু না, আপনি শুধু শুধু এসব ভেবে মাথা নষ্ট করবেন না। অধরা কথা শেষ করে সেখান থেকে চলে গেল। রক্তিম নাক ফুলিয়ে ফোন বের করে শওকতকে ফোন করে বলল,
রাহাত ছেলেটার উপর নজর রাখবি। বলে সে খট করে ফোন রেখে মেহমানদের কাছে চলে যায়। প্রিয়া আর রাইহানের বিয়ের কার্যক্রম শুরু হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রিয়াকে কবুল বলতে বলা হয়, সে কিছুক্ষণ সময় নিয়ে কবুল বলে দেয়। রাইহানের কাছে গিয়ে তাকে কবুল বলতে বললে সে দ্রুত কবুল বলে দেয়। সবাই তাদের মন ভরে দোয়া করে দেয় যাতে তাদের বিবাহিত জীবন সুখের হয়। বিয়ের সব কাজ শেষ হওয়ার পর সবাই খেতে বসল। অথরা ইরা অতিথি আপ্যায়ন করতে ব্যস্ত। হঠাৎ রাহাত অথরাকে ডেকে তার টেবিলের সামনে নিয়ে আসে আর বলল, অধরা, তুমি যদি আমার প্লেটে খাবার পরিবেশন করতে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। অথরা না চাইতেও রাহাতের প্লেটে খাবার তুলে দিতে লাগলো। রাহাত অথরার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। হঠাৎ সে অথরার হাত ধরে ফেলে। অথরা বড় বড় চোখে রাহাতের দিকে তাকাতে সে হাত ছেড়ে দুষ্টু হেসে বলল, ওহ সরি, ভুলে হাত লেগে গেছে। আমি সেখানে থেকে দ্রুত পায়ে হেঁটে ইরা আপুর কাছে চলে গেলাম। সবাই ব্যস্ত থাকার কারণে এই ঘটনা কারোর চোখে পড়েনি, কিন্তু একজনের চোখ এসব এড়ায়নি। ব্যক্তির চোখ লাল বর্ণ ধারণ করেছে। রাগে তার সমস্ত শরীর কাঁপছে, তবুও নিজেকে ঠান্ডা রাখছে। সেই ব্যক্তিটি আর কেউ না, রক্তিম ভাইয়া। সে রাগ কন্ট্রোল করার জন্য হাতে থাকা গ্লাসটা ফ্লোরে আছাড় মেরে ফেলে দেয়। চেঁচামেচিতে কেউই খেয়াল করেনি। শওকত ভাইয়া এসে রক্তিম ভাইয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। সেন্টারের বাহিরে খালি জায়গাটায় নিয়ে যায় রক্তিমকে। রক্তিম বলল, শওকত, আমি ওকে জানে মেরে ফেলবো। কত বড় সাহস! আমি ওকে ছাড়বো না। শওকত রক্তিমের এই রূপ দেখে শুকনো ঢোক গিলে বলল, দোস্ত তুই শান্ত হ, তোর বোনের বিয়ে সব নষ্ট হয়ে যাবে। রক্তিম চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে লাগলো। রক্তিম শওকতের কাঁধে হাত রেখে বলল, ভিতরে চল, আমি ঠিক আছি। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবি। রক্তিমকে নিয়ে শওকত ভিতরে চলে আসলো। সবাই ব্যস্ততার মধ্যে সময় বার করেছে। বিদায়ের সময় চলে আসলো। প্রিয়া আইয়ুব হোসেনকে ধরে চোখের পানি ফেলছে। জোহরা খাতুন মেয়ের জন্য কাঁদছে। এত আদরের মেয়ে আজ পরের ঘরে চলে যাচ্ছে। প্রিয়া অধরা আর ইরাকে ধরে অনেক কান্না করলো। পৃথুলা প্রিয়ার জন্য দুফোঁটা চোখের পানি ফেলল। সবার থেকে বিদায় নিয়ে প্রিয়া রক্তিমের হাত ধরে বলল, ভাইয়ের রাগ সামলে রাখবে, এত রাগ ভালো না। রক্তিম বোনের মাথায় হাত বুলিয়ে বলল, চেষ্টা করব। রক্তিম প্রিয়াকে রাইহানের হাতে তুলে দিল। প্রিয়া আর রাইহান গাড়িতে বসে পড়ল। রক্তিম গাড়ির যাওয়ার দিকে তাকিয়ে রইল। সব মেহমানদের বিদায় দিতে রাহাত রক্তিমের দিকে হাত বাড়িয়ে বলল, বাই ব্রো, কালকে দেখা হবে আমাদের বাসায়। রক্তিম রাহাতের হাতের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে শক্ত করে তার হাতটা ধরে মুছড়ে দিলে রাহাত ব্যথায় কুঁকড়ে উঠল আর আহ বলে আস্তে করে চিৎকার করে উঠল। রক্তিম হাতটা ছেড়ে দিয়ে বলল, সরি ব্রো, আসলে ভুলে এমনটা হয়ে গেছে। রাহাত হাত ছাড়া দিতে দিতে বলল, ইটস ওকে বলেই সে গাড়িতে উঠে পড়ল। রক্তিম ভাইয়া বাঁকা হেসে গাড়ির দিকে তাকিয়ে রইল। সব কাজ শেষ করে সবাই বাসায় ফিরে আসলো। সবাই বেশ ক্লান্ত, তাই যে যার রুমে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এড়িয়ে দিতেই আমার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখলাম রক্তিম ভাইয়া ফোন করেছে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রক্তিম ভাইয়া আমাকে এখন কেন ফোন করেছে? আবারও ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই রক্তিম ভাইয়া বলে উঠল, ছাদে আয়, তোর সাথে কথা আছে। আমি তোর রুমে চলে আসব, তখন যেটা হবে সেটা তুই সামলাবি। অধরা হতভম্বের মতো চুপ করে রইল। রক্তিম আবার কি করবি তাড়াতাড়ি। অধরা কাঁপা কাঁপা গলায় বলল, আসছি আমি। অধরার কথা শুনে রক্তিম ফোন কেটে দিল। অধরা ওড়নাটা মাথায় জড়িয়ে দরজা খুলে ছাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। অধরার মনটা ঢিপ ঢিপ করছে, না জানি কি হয়। অধরা সিঁড়ি পেয়ে ছাদের দরজা ঠেলে ভেতরে চলে গেল। সামনে তাকিয়ে দেখল রক্তিম। রক্তিম ছাদের রেলিং ধরে আকাশপানে তাকিয়ে আছে। পাঞ্জাবিটা পাল্টে হোয়াইট রঙের শার্ট আর ট্রাউজার পরে আছে। হাতে তার সেই কালো ঘড়ি। অধরা বুঝে না এই ঘড়িটা এত স্পেশাল কেন তার কাছে। সব সময় এটা পরেই থাকতে হবে। অধরা ভাবনা থেকে বের হয়ে ধীর পায়ে এগিয়ে গেল রক্তিমের।
তার থেকে দূরত্ব বজায় রেখে অধরা দাঁড়ালো। রক্তিম আকাশবাণী তাকিয়ে থেকেই বলল, চাচা যে বাসা থেকে চলে যেতে চাইছে এটা কি তুই জানিস? রক্তিমের প্রশ্নে অনেকটাই ঘাবড়ে গেল সে, কারণ রক্তিমের কণ্ঠটা তার কাছে ভালো ঠেকছে না। অধরা শুকনো ঢোকিলে বলল, জানি। রক্তিম একইভাবেই দাঁড়িয়ে রইল আর বলল, এই ভাবনাটা চাচার মনে উদয় হলো কি করে তা কি জানতে পারি? অধরা একটু পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি বলেছি তাই। রক্তিম এবার বাঁকা হেসে অধরার দিকে ফিরে দাঁড়ালো। অধরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, কত বড় হয়ে গেছিস তাই না অধরা? রক্তিমের কথা শুনে অধরা চুপ করে রইল। রক্তিম বলল, এত বড় হয়ে গেছিস যে এখন আলাদা থাকার প্ল্যান করছিস? অধরা মাথা নিচু রেখে বলল, আমি নিজের ইচ্ছে এমন করছি না। আমার মা আর ছোট চাচি সব সময় আমার মাকে অপমান করে। আমি কিছু বলতে পারি না। বাবা আপনাদের অমতে কিছু বলতে পারে না। নিজ মেয়ের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি আমার জায়গায় হলে এসব কি মেনে নিতেন? আমি তো খুব ভালো কলেজে চান্স পেয়েছিলাম। ছোট চাচার কথাই বাবা আমাকে সেই কলেজে ভর্তি করলো। এসবের কোনো জবাব? এক নাগারে কথাগুলো বলে অধরা হু হু করে কেঁদে উঠল। রক্তিম ভাবলেশীন ভাবে সব কথা শুনল। তারপর অধরার কাছে গিয়ে বলল, শাওন, ইরা, প্রিয়াকে ছাড়া থাকতে পারবি? আমার কথা তো বাদই দিলাম, কারণ আমি তো তোর আসতে পড়ি না। এখন তুই বল, ওদের ছাড়া থাকতে পারবি? অধরা অশ্রুসিক্ত নয়নে রক্তিমের দিকে মাথা তুলে তাকালো। রক্তিম সেই চোখের গভীরতা মাপতে থাকলো। অধরা কান্নাজড়িত কণ্ঠে বলল, তাদের ছাড়া থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। মানুষ তো অভ্যাসের দাস। কত কিছু অভ্যাসে পরিণত করেছি তা আপনি জানেন না। অধরার কথা শুনে রক্তিমের চোয়াল শক্ত হয়ে যায়। হাত দুটো মুঠো করে চলে যা বলেই সে আবার রেলিং ধরে আকাশবাণী তাকিয়ে রইল। অধরা একবার রক্তিমের দিকে তাকিয়ে থেকে দৌড়ে ছাদ থেকে চলে আসে নিচের রুমে। দরজাটা বন্ধ করে ঢুলঢুলু পায়ে হেঁটে ড্রয়ারটা খুলে একটা ডায়েরি বের করলো আর তাতে লিখল, মনের আঙিনায় তোমার প্রবেশ নিষিদ্ধ করলাম। আমি জানি এতে মন পূর্বে, তবুও চাই দূরে থাকো তুমি আমার থেকে। এতটুকু লিখতেই অধরার চোখে পানিগুলো ডায়েরির পাতাগুলোকে ভিজিয়ে দিল। অধরা স্টাডি টেবিলে মাথা রেখে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। রক্তিম এখনো ছাদে দাঁড়িয়ে আছে। তখনই কেউ তার কাঁধে হাত রাখে। রক্তিম সেই হাতের মালিকের দিকে তাকিয়ে দেখে সে আর কেউ নয়, শাওন। রক্তিম আবার আকাশের দিকে তাকিয়ে বলল, রাত তো অনেক হয়েছে, এখন পর্যন্ত ঘুমাসনি কেন? পানি নিতে এসেছিলাম, তারপর দেখলাম তোমার ঘরের দরজা খোলা, তাই ভাবলাম তুমি হয়তো ছাদে আছো। কেন ভাইয়া, নিজের অনুভূতি কেন লুকিয়ে বেড়াচ্ছ? এতে তোমারই ক্ষতি। লাভ ক্ষতি জানি না আমি, কিন্তু যেটা একবার ভেবেছি সেটা আমি করেই ছাড়বো। শাওন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চলো ভাইয়া, নিচে যাই। তুই যা, আমি আসছি। শাওন একবার রক্তিমের দিকে তাকিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। রক্তিম রাতের আধারে ছাদে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলল, প্রিয় তোমার কাছে যাওয়ার সময় এসে পড়েছে। আজানের শব্দে অধরার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে নিজেকে স্টাডি টেবিলে আবিষ্কার করল। কিছুক্ষণ ভাবার পর অধরার কালকে রাতের কথা সব মনে পড়ে যায়। অধরার মনটা বিষাদে ভরে ওঠে। সে চেয়ার ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে বাহিরে এসে নামাজ পড়ে নিল। মনটাকে শান্ত করে সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। ভোরের শুভ্রতা দেখলে তার মনটা ভালো হয়ে যায়। হিমেল হাওয়া অধরার শরীরকে ছুঁয়ে যাচ্ছে। অধরা চোখ বন্ধ করে অনুভব করছে। কিছুক্ষণ এভাবে থেকে সে চোখ খুলে তাকিয়ে দেখল রক্তিম বাসার ভিতরে প্রবেশ করছে। পরনে তার সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। অধরা এক ধ্যানে সেদিকে তাকিয়ে রইল। রক্তিম চোখ তুলে অধরার বারান্দার দিকে তাকাতেই তাদের চোখে চোখ পড়ে গেল। অধরা নিজের চোখ সরিয়ে দ্রুত গতিতে ঘরের ভিতর ঢুকে পড়ল। রক্তিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে সিঁড়ি পেয়ে নিজের রুমে যেতে নিলে তখনই পৃথুলা এসে রক্তিমকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় রক্তিম হকচকিয়ে গেল। রক্তিম পৃথুলাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, বেয়াদব মেয়ে, রক্তিম হোসেনকে স্পর্শ করার এত বড় সাহস কি করে হয়? পৃথুলা রক্তিমের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। এতে রক্তিম আরও রেগে গিয়ে বলল,
ফুপি তোকে কোনো শিক্ষা দিতে পারেনি। অন্যের সন্তানদের লেকচার ঠিকই দিতে পারে, কিন্তু নিজের সন্তানকে কোনো শিক্ষা দিতে পারে। বলেই সে গটগট করে নিচের রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। পৃথুলার চোখ লাল বর্ণ ধারণ করলো। সে মনে মনে, আজ তুমি বলে ছেড়ে দিলাম রক্তিম, কিন্তু অন্য কেউ হলে হয়তো। এতটুকু ভেবে পৃথুলা সেখান থেকে চলে যায়। তাদের এই ঘটনা কেউ একজন আড়াল থেকে দেখছে। সেই ব্যক্তিটি আর কেউ না, পৃথুলার মা রোকেয়া। অথরা মায়ের সাথে নাস্তা তৈরি করতে সাহায্য করছে। সবাই এখনো ঘুমে কুপোকাত। তাহিদা ইসলাম বললেন, কফিটা রক্তিমকে দিয়ে আয়, বেচারা সকাল থেকে। অথরা রুটি বেলতে বেলতে বলল, অধরা, আজকাল তুই না শব্দটা অনেক ব্যবহার করিস, আমি যা বলেছি তাই। অথরা কফির মগটা নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে রক্তিমের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। অথরা রক্তিমের ঘরের সামনে এসে দরজায় টোকা দিতেই ভেতর থেকে রক্তিম বলল, চলে আয়। অথরা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল রক্তিম ডিভানে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। অথরা, আপনার কফি টেবিলে রেখে দে। অথরা কফির মগটা টেবিলে রেখে চলে যেতে নিবে, তখনই রক্তিম বলল, আমার শার্টটা আয়রন করে দে, বের করে রাখা আছে। অথরা কিছু না বলে শার্টটা হাতে নিয়ে চলে যেতে নিলে রক্তিম তাকে থামিয়ে বলল, এখানেই কর, আর দ্রুত করবি। আমার রুমে কি? না। অথরা বাধ্য হয়ে রক্তিমের ঘরে আয়রন করা শুরু করলো। রক্তিম তা দেখে মুচকি হেসে নিজের কাজে মনোযোগ দিল। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আইয়ুব হোসেন সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ পিয়ার শ্বশুরবাড়ি যেতে হবে, রাতে সবাই যেন তৈরি থাকে। আর হ্যাঁ রক্তিম, তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। ওকে বাবা, আমি চলে আসবো তাড়াতাড়ি। আমি চাই সবাই সেখানে শালীনভাবেই যাবে, কোনো ধরনের সমস্যা আমি চাই না। বড় ভাইজান, আমার যে আপনার সাথে কিছু কথা। রুমে আয়। আইয়ুব হোসেন চেয়ার ছেড়ে নিচের রুমে চলে গেল। রোকেয়া হোসেন বাঁকা হেসে তার পিছে পিছে চললেন। রক্তিম অফিসে যাওয়ার জন্য বের হবে, তখন সে উচ্চস্বরে অথরার নাম ধরে ডেকে উঠল। অথরা হাতের কাজ ফেলে দরজার সামনে চলে আসলো। আমার দেওয়া ড্রেসটা আজ পরবি, কথাটা মনে থাকে যেন। অথরাকে কিছু না বলতে দিয়েই রক্তিম সেখান থেকে চলে গেল। অথরা রক্তিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোকেয়া হোসেন কাঁদো কাঁদো হয়ে আইয়ুব হোসেনকে বললেন, বড় ভাইজান, আপনি তো জানেন পৃথুলার বাবা নেই, কত কষ্ট করে আমি তাকে মানুষ করেছি। এখন ওর বিয়ের বয়স হয়েছে, আমি চাইছি পৃথুলার রক্তিমের বিয়েটা যাতে হয়ে। আইয়ুব হোসেন বোনের সকল পরিকল্পনা বুঝে নিলেন। সে বললেন, এত তাড়াহুড়ার কোনো কারণ নেই। আমি ভাইজান, কি ভুলে যাচ্ছেন আমার ভাগী সব সম্পত্তি আপনাকে দিয়েছিলাম? বলতে চাইলেও তুমি ভুলতে দাও না। না, বলেই ভালো ভাইজান। ইরা আর অথরা একসাথে বসে কথা বলছে নানান বিষয়ে। পৃথুলা সেখানে উপস্থিত হলো। অধরা, তোমাকে মা ডাকছে। আসছি আপু। অথরা তাদের রেখে চলে গেল রোকেয়া হোসেনের ঘরে আর বলল, ফুপি আমায় ডেকেছেন? হ্যাঁ, ভিতরে আয়। অথরা ভিতরে এসে বিছানার পাশে দাঁড়ালো। রোকেয়া হোসেন ব্যাগ থেকে তার মোবাইল বের করে বললেন, তোর কয়েকটা ছবি তুলবো, অনেক ভালো ছেলে খুঁজে পেয়েছি, ভাবছি তোর কথা বলবো। অথরা আকাশ থেকে পড়ল এমন কথা শুনে। সে সঙ্গে সঙ্গে বলল, কি বলছেন ফুপি? আমি এখন বিয়ে করতে চাই না। রোকেয়া হোসেন বিরক্তি নিয়ে বললেন, দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? অথরা কাট কাট গলায় বলে দিল, আমাকে মাফ করবেন, এসবে আমি নেই। বলেই সে কটকট করে সেখান থেকে চলে গেল। রোকেয়া হোসেন অথরার যাওয়ার পানে তাকিয়ে বলল, আগুন তো দুই সাইড থেকেই মনে হয় লেগেছে। অথরা আর রোকেয়া হোসেনের সব কথা শাওন শুনে ফেলেছে, তাই সে দ্রুত তার ফোন বের করে রক্তিমকে সবটা জানিয়ে দেয়। অথরা নিচে রুমে এসে পায়চারি করতে থাকে। তার মনের ভিতর একটাই প্রশ্ন, ফুপি হঠাৎ এসব ভাবছে কেন? আর বাবা যদি রাজি হয়ে যায় তাহলে কি হবে? অথরা আর ভাবতে পারল না। সে ফ্লোরে বসে পড়ল। তার ইচ্ছে করছে নিজের সব চুল ছিঁড়ে ফেলতে। রক্তিম অফিস থেকে ফিরে এসেছে। শাওন তার রুমে বসে আছে। রক্তিমের এমন ঠান্ডা অ্যাটিটিউড দেখে সে অনেকটাই অবাক হয়ে আছে। শাওন, ভাইয়া কোনো কিছু বলছো না যে? আগে আমাকে রেডি তো হতে দে, বোনের বাড়ি যা। নির্ঘাত বড় কিছু করবে তুমি। রক্তিম চুল সেট করতে করতে বলল, কিছুই করব না, তুই এত টেনশন নিস না।
যাই, ফুপির জন্য গাড়ি ঠিক করে রাখি। আজকে এই বাসায় ফুপির শেষ। রক্তিম কিছু না বলে বাঁকা হেসে একবার আয়নায় নিজেকে দেখে রুম থেকে বের হয়ে অধরা রক্তিমের দেওয়া কালো গাউনটা পরেছে। তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ইরা অধরাকে দেখে বলল, আপুকে আজ ফাটাফাটি লাগছে, তোকেও আজ অনেক সুন্দর লাগছে। কথা বলতে বলতে তারা বের হয়ে আসলো রুম থেকে। তখনই অধরার পা গাউনে আটকে সে পড়ে যেতে নিল, কিন্তু একজোড়া বলিষ্ঠ হাত অধরাকে ধরে ফেলল। অধরা মুখ তুলে সেই ব্যক্তিটিকে দেখে তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে রইল, কারণ সেই মানুষটি হচ্ছে রক্তিম। অধরাকে দুহাতে আঁকড়ে ধরে আছে। ইরা এই অবস্থা দেখে মুখ টিপে হেসে সেখান থেকে চলে যায়। রক্তিম অধরার চোখের দিকে তাকিয়ে আছে। এই চোখের চাহনিতে তার সর্বনাশ নিশ্চিত। সেই চোখে রক্তিম বারবার ডুবে মরতে চায়। অধরা রক্তিমকে ধীর কণ্ঠে বল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বড় চাচা অপেক্ষা। অধরার কথা রক্তিমের কান পর্যন্ত পৌঁছতেই সে অধরাকে ছেড়ে দিল। অধরা আর কোনো দিকে না তাকিয়ে বাড়ির বাহিরে চলে আসলো। রক্তিমও তার পিছে পিছে চলে আসলো। সবাই যে যার মতো গাড়িতে বসে পড়েছে। রক্তিম তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অধরা, ইরা, শাওন একসাথে তার গাড়িতে উঠে পড়ল। অধরা উঠতে চায়নি, কিন্তু ইরার কারণে তাকেও সেই গাড়িতে বসতে হয়েছে। রক্তিম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে নিবে, তখনই পৃথুলা এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। রক্তিম রাগী কণ্ঠে বলে উঠল, ইডিয়েট মেয়ে, এভাবে গাড়ির সামনে আসার আমি তোমাদের সাথে যাব। শাওন, তুই পিছিয়ে গিয়ে বসে পড়। কিছু বলছো? আসলে আজকে গোসল করার সময় কানে পানি চলে গেছে, তাই শুনতে পারছি না ঠিক মতো। আরেকবার বলো। পৃথুলা বিরক্তি নিয়ে বলল, শাওন, মজা করবি না, যা পিছিয়ে গিয়ে বস। কি কর, তোমার মাথায় পাশ দিয়ে পাড়ি দিব? কি বলছো এসব? পৃথুলা এবার রেগে গিয়ে আস্ত শয়তান একটা। এতটুকু বলে পৃথুলা পিছনে গিয়ে ইরা আর অধরার সাথে বসে পড়ল। শাওনের কাছে ইরা আর অধরা মুখ টিপে হাসছে। শাওন মনে মনে বলল, তুমি চলো ঢালে ঢালে, আমি চলি পাতায় পাতায়। শেষ হয়েছে নাটক, এখন কি গাড়ি স্টার্ট দি? অবশ্যই। রক্তিম নাক ফুলিয়ে গাড়ি স্টার্ট দিল। ইরা আর অধরা নানান কথায় ব্যস্ত। পৃথুলা ফোন টিপছে। শাওন আর রক্তিম কথা বলছে। কিছুক্ষণের মধ্যেই তারা প্রিয়ার শ্বশুর বাড়ি চলে আসলো। ইরা, অধরা, শাওন গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেল, কিন্তু পৃথুলা সেই গাড়িতে বসে রইল। তুই কি গাড়ি থেকে নামবি না? পৃথুলা ভাবলেশীন ভাবে জবাব দিল, না। ওকে, গাড়ি লক করে আমি চলে যাব। বলেই সে গাড়ি থেকে নামতে যাবে, তখনই পৃথুলা রক্তিমের কলার চেপে ধরল পেছন থেকে আর বলল, তুমি এখানেই থাকবে, আমরা আজ ভেতরে যাব না। রক্তিমের মেজাজ গরম হয়ে গেল। সে পৃথুলার হাত কলার থেকে ছাড়িয়ে অনেক শক্ত করে চেপে ধরলে পৃথুলা ব্যথায় কুকড়িয়ে উঠল। রক্তিম দাঁত কিলমিরি, আর কোনোদিন এরকম আচরণ করলে তোর পুরো মুখের গঠন আমি চেঞ্জ করে দিব। এতটুকু বলে পৃথুলাকে ছেড়ে দিয়ে রক্তিম গাড়ি থেকে বের হয়ে গেল। পৃথুলা হাত ধরে রক্তিমের যাওয়ার পানে তাকিয়ে রইল। অধরাকে দেখে প্রিয়া অনেক খুশি। তিন বোন ব্যস্ত নিজেদের কথা নিয়ে। হঠাৎ রাহাত সেখানে উপস্থিত হলো। অধরা তাকে দেখে মুখ ঘুরিয়ে ফেলল। রাহাত বাঁকা হেসে বলল, আরে ভাবি, আপনাদের বোনদের কি এখানে দাঁড় করিয়ে রাখবেন? এদের যত্ন সহকারে আপনার রুমে নিয়ে যান। তা তো নিয়ে যাবো রাহাত, তোমার এত টেনশন করতে হবে না। কি যে বলেন ভাবি, আমি না ভাবলে কে ভাববে বলেন? আপনি এত ভাবতে যাবেন না, আবার পাগল হয়ে যাবেন। প্রিয়াপু, তোমার মনে আছে আমাদের বাসার কাছে একটা পাগল ছিল? সে পাগল হয়েছিল কেন জানো? সে অনেক ভাবত, শেষে মাথায় এত জোর দেওয়ার কারণে বেচারা এখন পাগল। ইরার কথা শুনে অধরা আর প্রিয়া মুখ টিপে হাসল। রাহাত লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসলো। প্রিয়া আর রায়হানকে নিয়ে সবাই রওনা দিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। নিয়ম অনুযায়ী আজ প্রিয়া তার বাবার বাসায় যাবে। প্রিয়া আর রায়হান রক্তিমের গাড়িতে বসে পড়ে। সবাই আড্ডা দিতে দিতে বাসায় পৌঁছে যায়। বাসায় পৌঁছে যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে।
রক্তিম ফ্রেশ হয়ে চলে যায় সোজা রোকেয়া হোসেনের। সেখানে গিয়ে দরজায় টোকা দিতে ভিতর থেকে শব্দ আসলো। ভিতরে। রক্তিম দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। রোকেয়া হোসেন রক্তিমকে দেখে অবাক হয়ে বললেন, রক্তিম, তুমি এত রাতে? ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা বলতে আমি পছন্দ করি না। আপনি আপনার মেয়েকে নিয়ে কালই এই বাসা থেকে চলে যাবেন। তুই কি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিস? আমি দুধ কলা দিয়ে কোনো সাপ পুষতে চাই না। রোকেয়া হোসেন এবার রেগে গিয়ে বলল, মুখ সামলিয়ে কথা বলবি। আপনি কি করেছেন তা আপনি ভালো মতোই জানেন। বাবার ব্যবসা যে আপনার জন্য ক্ষতি বহন করছে তা আমি জানি। মাল ভর্তি গাড়ি আপনি গায়েব করিয়েছেন, আমার কাছে তার প্রমাণও আছে। রোকেয়া হোসেন শুকনো ঢোক গিলে বললেন, বেশ বলছিস। ভাইজানের সাথে এমন হয়েছে তা তো আমি জানতাম না। আগামীকাল পর্যন্ত সময়, তারপর খেলা আমি শুরু করব, মনে থাকে যাতে। এতটুকু বলে রক্তিম রুম থেকে বের হয়ে যায়। রোকেয়া হোসেন বিছানায় বসে ভাবতে থাকে, এত সুন্দরভাবে সব পরিকল্পনা করে কাজটা করা হলো, রক্তিম কিভাবে জানতে পারল? রক্তিম রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। সে মনে মনে বলল, নিজের মানুষরাই সবচেয়ে কাছের শত্রু হয়ে থাকে। সকালে নাস্তা শেষ করে প্রিয়া, রাইহান, অথরা, শাওন, ইরা একসাথে বসে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছে। শাওন বলল, প্রিয়া শোন, আমরা একটা রিসোর্টে ঘুরতে গেলে কেমন হয়? আইডিয়াটা খারাপ না। আমার বান্ধবী তার পরিবার নিয়ে কিছুদিন আগে একটা রিসোর্টে ঘুরতে গিয়েছিল, আর রিসোর্টটা খুব অথরা তাদের কথা চুপচাপ শুনে যাচ্ছে। তখনই সেখানে উপস্থিত হলো রক্তিম। অফিসের জন্য সে বের হবে। প্রিয়া বলল, ভাইয়া আমরা রিসর্টে ঘুরতে যেতে চাই। ঠিক আছে, অফিস দুদিনের বন্ধ আছে, তাহলে আজকে বিকেলে রওনা দিতে হবে। শাওন, সব অ্যারেঞ্জ করে রাখবি। নো টেনশন ভাইয়া, সব কাজ খাল্লাস। অথরা এখনো চুপ করে বসে আছে, কারণ সে যেতে চায় না। সে তার বাবার কাছে এসব ব্যাপারের জন্য টাকা চাইতে পারবে না। রক্তিম একবার অথরার দিকে তাকিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। রোকেয়া হোসেন ব্যাগপত্র নিয়ে সবার থেকে বিদায় নিল, আর আইয়ুব হোসেনকে বললেন, ভাইজান, মেয়েটাকে অনেক বুঝলাম কিন্তু সে যেতে চাইছে না, আপনি একটু ওর খেয়াল রাখবেন। রোকেয়া হোসেন বের হয়ে গেলেন নিজের বাসার উদ্দেশ্যে। আইয়ুব হোসেন অনেকটাই অবাক হলেন রোকেয়া হোসেনকে এভাবে চলে যাওয়া দেখে। অথরা তাহিদা, মা আমার পরীক্ষা শুরু হবে, তাই ভাবছি প্রিয়া আপুদের সাথে আমি। তুই টাকার চিন্তা করিস না, আমি ওসব কিছু না মা, আমি তাদের কথার মাঝে রুমে প্রবেশ করলো ইরা আর বলল, আপু, রক্তিম ভাইয়া তোমাকে ফোন করছে, তুমি ধরছো না কেন? এই নাও, আমার ফোন দিয়ে কথা বলো। অথরা ইরার ফোন হাতে নিয়ে কানে ধরতেই রক্তিম বলল, আমি যা বলছি কান খুলে শুনবি, আমাদের সাথে তুইও যাবি। যদি শুনেছি মুখ দিয়ে না বের হয়েছে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই সে খট করে ফোন রেখে দিল। অথরা কান থেকে ফোন নামিয়ে ইরার হাতে দিয়ে বলল, ইরা, আমি তোদের সাথে যেতে পারবো না, আমার পরীক্ষা আছে। ইরা হতভম্বের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। অথরা রুম থেকে বের হয়ে চলে গেল ছাদে। ছাদে দাঁড়িয়ে সে ভাবল, এইবার কোনো ক্রমেই আমি তার কথা শুন। প্রিয়া, রাইহান, শাওন তারা অনেক চেষ্টা করেছে অথরাকে মানানোর জন্য, কিন্তু সে এবার নিজ মতামত চেঞ্জ করবে না। তাই প্রিয়া বলল, আমরাও যাব না তাহলে। তোমরা যদি আমার কারণে প্ল্যান ক্যান্সেল করো, আমি কারোর সাথে কথা বলবো না। তখনই রুমে রক্তিম প্রবেশ করলো। সে এসে সবার উদ্দেশ্যে বলল, তোরা বাহিরে যা, আমি দেখছি ব্যাপারটা। রক্তিমের কথায় বাধ্য হয়ে সবাই বাহিরে চলে গেল। অথরা এক জায়গায় গুটিসুটি হয়ে বসে আছে। রক্তিম অথরার কাছে গিয়ে বলল, আমার কথাটা না শুনে ঠিক করলি না? এখন আমি চাচাকে গিয়ে বলে দিব তার মেয়ে কতটা মহান। এটার পর চাচা যে কি পরিমাণ কষ্ট পাবে তা তুই জানিস ভালো করে। অথরা চোখ তুলে রক্তিমের দিকে তাকালো। তার প্লিজ আপনি বাবাকে কিছু বল। কেন? আমি যাব। রক্তিম বাঁকা হেসে বলল, ঠিক আছে, তাহলে তো সবকিছু ঠিকই হয়ে গেল। অতপর বিকেল বেলা সবাই ব্যাগ গুছিয়ে চলে আসলো হল রুমে। শাওন রক্তিমের রুমে গিয়ে, পৃথুলা আপা চান যে আমাদের সাথে যাবে, তাকে আপনি? জানি।
তুমি এখন ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দিব। বেশ ভালো বুদ্ধি তো। রক্তিমের বন্ধু শওকতও তাদের সাথে যাবে। রক্তিম একটা মিনি বাস বুক করেছে, বড়রা কেউ যাবে না। সবাই এক এক করে বাসে চড়ে বসলো। ইরা শাওনের পাশে বসে পড়ল। অধরা একা বসে আছে, তার পাশের সিট খালি। রক্তিম অধরার পাশে বসতেই সে নড়ে চড়ে বসল। পৃথুলা এসব দেখে শুধু ফুঁসছে, সে কিছুই করতে পারছে না। পৃথুলার পাশে শওকত বসেছে। অধরা একবার রক্তিমের দিকে তাকিয়ে আবার বাহিরে তাকালো। বাস চলতে শুরু করল। রক্তিম ফোন টিপছে, অধরা বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত। প্রিয়া আর রাইহান ভালোবাসাময় খুনসুটিতে ব্যস্ত। শাওন, ইরা আর শওকত কথায় ব্যস্ত। পৃথুলা তাদের মধ্যে থেকে বোর হচ্ছে। শওকত, পুতুলা, শুনলাম তুমি নাকি খুব ভালো গান কর, তাহলে একটু আমাদেরও শোনো। আমার মাথাটা ধরছে, তোমরা হাসপাতালে রেখে যাই আপনাকে, সুস্থ হয়ে আবার ফিরে আসেন আমাদের মাঝে। বাজে কথা বন্ধ। ইরা এবার আপু, তুমি সবসময় শাওন ভাইয়ার সাথে এভাবে কথা বলো? এবার মায়ের কাছে বিচার দেব তোমার নামে। আরে পিচ্ছি, এত রাগ করছো কেন? শাওন, এবার আমরা চুপ থাকি। শাওন ইরার হাত ধরে সামনে টেনে বসালো। পৃথুলা কানে ইয়ারফোন গুছিয়ে বসে রইল। অধরা ঝিমাচ্ছে, তার এখন ঘুম পাচ্ছে। অধরা সিটের সাথে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে পড়ল। গাড়ির ঝাঁকুনিতে অধরার মাথা রক্তিমের কাঁধে চলে আসে। অধরাও ঘুমের ঘোরে রক্তিম হাতে থাকা মোবাইল রেখে দিল। তারপর অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এটারই অপেক্ষা করছিল। রক্তিম জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। সন্ধ্যার আকাশটা দেখতে অনেক ভালো লাগছে। পাশে আছে তার প্রেয়সী। রক্তিম নিজেও চোখ বুজে নিল পরম আবেশে। তারা পিছনের সিটে বসার ফলে কেউই তাদের খেয়াল করছে না। রাত 8টায় তারা রিসোর্টে পৌঁছলো। ড্রাইভার গাড়ি থামিয়ে দিতেই অধরার ঘুম ভেঙে গেল। তখনই তার নজর পড়ল রক্তিমের উপর। সে প্রথমে কিছু বুঝতে না পারলেও পরক্ষণেই তার সব মনে পড়ে যায়। সে রক্তিমের হাত সরাতেই রক্তিম চোখ খুলে তাকালো। তখনই ড্রাইভার বলে উঠল, আমরা চলে এসেছি। রক্তিম একবার ড্রাইভারের দিকে তাকিয়ে অধরার দিকে চোখ ফিরিয়ে দেখল। রক্তিম দেখল অধরা নিজের সিট থেকে উঠে বাস থেকে নিচে নেমে পড়ল। রক্তিমও বাস থেকে নেমে পড়ল। এক এক করে সবাই বাস থেকে নেমে পড়ল। ব্যাগ নিয়ে রিসোর্টের ভিতরে চলে গেল। অধরা ইরার সাথে হেঁটে চলছে। রক্তিম শওকতের সাথে কথা বলছে আর চোখে অধরার দিকে তাকাচ্ছে। রিসোর্টে গিয়ে রুমের চাবি নিয়ে রক্তিম সবার মাঝে চলে আসলো। যার যার রুমের চাবি তাদের দিয়ে দিল। অধরা আর ইরা একই রুমে থাকবে। রক্তিম আর শওকত তাদের পাশের রুমটা নিয়েছে। রক্তিম বলল, সবাই ফ্রেশ হয়ে চলে এসো, একসাথে ডিনার করব আমরা। সবাই রুমে চলে গেল। অধরা রুমে এসে ফ্রেশ হয়ে বসে রইল। ইরা তা দেখে বলল, আপু, তোমার কি মন খারাপ? না, ইরা একটা কথা সত্যি। কি কথা আপু? তুই আমার পাশের সিটে আজ বসলি না কেন? ইরা অধরার কথায় শুকনো ঢোক গিলে বলল, খেয়াল করিনি আপু, শাওন ভাইয়ার পাশে বসে পড়েছিলাম তো তাই। এরা আমার সাথে কোনোদিন মিথ্যে বলবি না, আর আজ যেটা হয়েছে সেটা কোনোদিন করার চেষ্টা করবি না। এসব যদি বড় চাচি জানে তাহলে আমার অবস্থা অনেক খারাপ হবে। আমি চাই না এসবের জন্য অশান্তি হোক। বলেই অধরা বারান্দায় চলে আসলো। ইরা একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সবাই একসাথে ডিনারের জন্য বসেছে। খোলা আকাশের নিচে সবাই বসে আছে। অধরা ইরার পাশে বসে আছে, মুখটা তার ফ্যাকাশে হয়ে আছে। হঠাৎ প্রিয়া বলে উঠল, আমি শুনেছি এখানে একটা খুব সুন্দর পার্ক আছে, আমরা কালকে সেখানে গিয়ে একবার ঘুরে। এখান থেকে বেশি সময় লাগবে না মনে হচ্ছে। সকাল 10টায় বের হলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আমার তো নৌকা ভ্রমণ করতে মন যাচ্ছে, চলো না সবাই আজ রাতে নৌকা ভ্রমণ করি। এই রিসোর্টে সব ব্যবস্থা করা আছে। আজ সবাই ক্লান্ত, কালকে পার্ক থেকে এসে অবশ্যই সবাই নৌকা ভ্রমণে বের হব। সবাই রক্তিমের সাথে সহমত পোষণ করলো। ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। অধরা ইরার সাথে কথা বলতে বলতে রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই রক্তিম পেছন থেকে বলল, অধরা, তোর সাথে আমার কথা আছে। অধরা পেছন ফিরে একবার রক্তিমের দিকে তাকিয়ে বলল,
আমি খুব ক্লান্ত, ঘুমোতে। আপু একটু শুনে এসো, ভাইয়া রাখছি। অথরা চোখ বড় বড় করে ইরার দিকে তাকাতেই সে চুপসে যায়। রক্তিম তা দেখে বলে, চোখ বড় করে লাভ নেই, ইরা তুই রুমে যা, অধরা আমার সাথে যাবে। অথরা এবার একটু রেগে গিয়ে বলল, আমি যাব না কোথাও। এতটুকু বলেই অথরা তার পাশে তাকালো আর দেখলো ইরা তার পাশে নেই। ইরা তো অনেক আগেই এখান থেকে চলে গেছে, বেচারি ওদের মধ্যে থাকতে চায় না তার। রক্তিম অথরার দিকে তাকিয়ে এগিয়ে এসে অথরার হাত ধরে তার সাথে নিয়ে আসলো। রক্তিম অথরাকে নিয়ে রিসোর্টের সুইমিং পুলের সাইডে চলে গেল। অথরা রক্তিমকে কড়া গলায় বলে উঠল, আমার হাতটা ছাড়ুন ভাইয়া, এসব কেউ দেখলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। বলেই সে হাত ছাড়ানোর চেষ্টা করলো। রক্তিম এবার রেগে গিয়ে অথরার হাত শক্ত করে ধরে নিজের কাছে টেনে এনে বলল, সবার কথা তো শুনতে হবে এমন তো কোথাও লেখা নেই। ভালো কথা তুই শুনতে চা, আর খারাপ কথা তোর কানে ঘর করে বসে থাকে। অথরা অবাক নয়নে রক্তিমের দিকে তাকিয়ে আছে। রক্তিমের এমন ব্যবহার সে কোনোদিন আশা করেনি। আপনি এভাবে কথা বলছেন কেন? রক্তিম অথরাকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে পড়ল। আমার সাথে রাতের আকাশ দেখবি অধরা? রাতের আকাশটা দেখতে খুবই সুন্দর। অথরা রক্তিমের কথায় বিষম খেল। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম সুইমিং পুলে পা ভিজিয়ে বসে পড়ল। তারপর অথরাকে বলল, আয় আমার পাশে বস। আমিও নির্বাক হয়ে রক্তিম ভাইয়ের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে পড়লাম। আকাশের চারটার প্রতিচ্ছবি পানিতে ভেসে উঠেছে একদম। পূর্ণিমার রাত আজ। আমি রক্তিম ভাইয়াকে দেখতে ব্যস্ত। নীল রঙের শার্টটায় তাকে খুব মানিয়েছে। আমি শার্টটা খুব ধ্যান ধরে দেখলাম। তখনই আমি খেয়াল করলাম এই শার্টটা আমি ভাইকে গিফট করেছিলাম তার জন্মদিনে। এই শার্টটা তো আমি আরও 2 বছর আগে গিফট করেছিলাম। আপনি এখনো সামলিয়ে রেখেছেন? প্রিয় মানুষের দেওয়া জিনিস সামলে রাখতে জানি আমি। অধরা রক্তিমের কথা শুনে সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে রইল। তোর মন কেন খারাপ আমি কি জানতে পারি? অধরা পানিতে পা নাড়াতে নাড়াতে বলল, জার্নি করে এসছি তাই হয়তো এমন লাগছে। মিথ্যা বললে পেটে পোকা হয়, ভুলে গেছিস? দাদি বলতো যে। মনে আছে, দাদি থাকতে সব ঠিক ছিল, এখন তো সব। অধরা কথাটি শেষ না করেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রক্তিম স্বচ্ছ পানির দিকে তাকিয়ে আছে। যদি এই পানির মতো অধরার মনটাও দেখতে পারতো তাহলে হয়তো অধরার সব কষ্ট দূর করে দিতে পারত। অধরা অন্যদিকে মুখ করে বলল, ঠান্ডা লাগছে ভাইয়া, আমি রুমে যেতে চাই। ঠিক আছে চল, যা রুমে চলে যা। অধরা আর 1 সেকেন্ডও সেখানে আর দাঁড়ালো না, দৌড়ে রুমে চলে আসলো। তাদের এই ঘটনা দূর থেকে কেউ ক্যামেরা বন্দি করে ফেলেছে। সেই মানুষটার মনে যে প্রতিশোধের আগুন বইছে সে আর কেউ নয়, পৃথুলা। সে মনে মনে বলল, এই ছবিগুলো বড় মামিকে না দেখালে বড্ড অপরাধ হয়ে যাবে। সকালে সবাই নাস্তা করেই বের হয়ে যায় পার্কের উদ্দেশ্যে। গাড়ি বুক করা হয়েছে, সবাই গাড়িতে বসে পড়েছে। ইরা এবার অধরার পাশে বসেছে। পৃথুলা রক্তিমের সাথে বসতে চাইলেও শওকতের জন্য তা পারেনি। শাওন আর পৃথুলা একসাথে বসেছে। শাওন পৃথুলাকে বলল, আপাচান কেমন আছেন? শাওন কোনো ধরনের বেয়াদবি করবে না। এত সুন্দর করে শ্রদ্ধা জানিয়ে কথা বলতাম, এটাকে বেয়াদবি বলে দিলেন? পৃথুলা বিরক্তি নিয়ে প্রিয়াকে বলল, প্রিয়া তুমি যদি মাইন্ড না করো তাহলে রায়হান শাওনের সাথে বসুক, আমি তোমার সাথে চলে আসি। প্রিয়া রায়হানের হাত ধরে বলল, পৃথুলা আপু নতুন নতুন বিয়ে হয়েছে, আমাদের আলাদা কেন থাকবো? পৃথুলা নাক ফুলিয়ে, আমি তোমাদের সাথে যাব না বলেই সে দাঁড়িয়ে পড়ল। কিন্তু উঁচু হিলের জুতা পরার কারণে পৃথুলা হোঁচট খেয়ে পড়ে যায়। তা দেখে সবাই মুখ টিপে হেসে ফেলল। অথরা সিট থেকে উঠে পৃথুলাকে আঁকড়ে ধরে বলল, আপু তুমি কোথাও ব্যথা পাওনি তো? পৃথুলার ব্যবহার দেখে ভরকে উঠল রক্তিম। সে রেগে গিয়ে বলল, পৃথুলা তোমাকে সাহায্য করার জন্য মেয়েটা এগিয়ে আসছে, আর তুমি অধরা নিজের সিটে গিয়ে বসে পড়ো। এইসব মানুষদের সাহায্য করার কোনো দরকার নেই। অথরা রক্তিমের কথা অগ্রাহ্য করে পৃথুলাকে নিজের সিটে বসিয়ে দিয়ে বলল, আপু তুমি এখানে বসো, আমি শাওন ভাইয়ের সাথে বসে পড়বো। অথরা শাওনের পাশের সিটে বসে পড়ল। রক্তিম রাগী কণ্ঠে বলে উঠল, সব নাটক শেষ হলে গাড়ি স্টার্ট করুন। গাড়ি চলতে শুরু করলো। সবাই আড্ডা দিচ্ছে আর গান গাইছে। কিছুক্ষণ পর সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। সবাই গাড়ি থেকে নেমে পড়ল।
পার্কের ভিতরে প্রবেশ করতেই সবাই ঘুরতে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বলল, অদরাপু আমার ছবি তুলে দেবে? কত সুন্দর দৃশ্য দেখছো। গ্রামীণভাবে সব সাজানো হয়েছে। অনেক সুন্দর আপু, তোমার তো এইগুলো খুব পছন্দ। সারাদিন সবাই পার্কে কাটিয়ে রাতের খাবার খেয়ে রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে। রক্তিম ভাইয়া সবার উদ্দেশ্যে বলল, সবাই কি নৌকা ভ্রমণের জন্য প্রস্তুত? রক্তিম মুচকি হেসে বলল, কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টে পৌঁছে সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নৌকা ভ্রমণের জন্য একত্রিত হয়ে চলে আসলাম রিসোর্টের অনেক ভেতরে। সেখানে গিয়ে দেখলাম পানির চারপাশে আলোকিত করা আছে। পুলের পাড়েই নৌকাগুলো বাঁধা আছে। প্রিয়া রায়হান ভাইয়ার জন্য আলাদা করে একটা নৌকা সাজানো হয়েছে। তারা সেটাই উঠে পড়লো। আরেকটা নৌকায় শাওন, ইরা, শওকত ভাইয়া উঠে পড়লো। আমি যখন উঠতে যাব তাদের সাথে, তখনই শাওন পৃথুলার হাত ধরে তাদের নৌকায় উঠিয়ে বলল, এক নৌকায় 4 জনের বেশি উঠতে পারবে না। তুই আর রক্তিম ভাইয়া আলাদা নৌকায় চলে আয়। আমি তোমাদের সাথে যাব না। শাওন মাঝিকে বলল, আরে ভাই, নৌকা কি দাঁড় করিয়ে রাখবেন? শাওনের বলতে দেরি হয়, মাঝির নৌকা চালাতে দেরি হয়নি। পৃথুলা আর কিছুই করতে পারেনি। সে নৌকায় দাঁড়িয়ে রক্তিম আর অথরার দিকে তাকিয়ে রইল। আমি রুমে চলে যাব, নৌকা ভ্রমণ করব না। তাহলে চলো, আমি আর তুই মিলে রেস্টুরেন্টে বসে থাকি। তখনই অথরার মোবাইলে মেসেজ আসলো শাওনের। অথরা তা দেখতে লাগলো। তাতে লেখা আছে, আপু আমি ইরা, আমার মোবাইলটা তোমার ব্যাগে, প্লিজ সাবধানে নিয়ে আসবে। তাই শাওন ভাইয়ার ফোন দিয়ে মেসেজ করলাম। আমি আর রক্তিম ভাইয়া একসাথে নৌকায় উঠে পড়লাম। মাঝি নৌকা চালাতে শুরু করলো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার থেকে আমি এখন বেশি চিন্তিত, কারণ এসব যদি একবার চাচি জানতে পারে তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। অধরা আশেপাশে চোখ বুলিয়ে ইরাদের খুঁজতে লাগলো। হঠাৎ ইরার কণ্ঠ শুনে অধরার পিছনে ফিরে তাকাতেই দেখল ইরাদের নৌকা একদম তাদের নৌকার সাথেই। পৃথুলা অগ্নি দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে আছে। অধরা নিচের ব্যাগ থেকে ইরার ফোন বের করে বলল, তোর ফোনের জন্য এই পথে আসা হয়েছে। অধরা ফোনটা শাওনের হাতে দিয়ে দিল। এই নে তোর ফোন, এখন শুরু কর মডেলিং, আমিও দেখছি কত দূর যায়। এরা ভেঙচি কেটে ছবি তুলতে শুরু করলো। অধরা রক্তিমকে বলল, আমাকে পাড়ে নামিয়ে দিন, ভালো লাগছে না আমার। শাওন অধরার কথা শুনে বলল, দেখ অধরা, এত দূর এসে পড়েছিস, তাই এনজয় কর। আর শোন, রিসোর্টটা অনেক নিরিবিলি, তাই তুই একা থাকতে পারবি না। কিছুক্ষণের মধ্যেই সবাই ফিরে যাব, তুই একটু অপেক্ষা কর। অধরা আর কথা না বাড়িয়ে নৌকার একপাশে বসে রইল। পুলের পানিতে হাত নাড়াচাড়া করতে লাগলো। রক্তিমও একপাশে বসে রইল। অধরা এক ধ্যানে পানির দিকে তাকিয়ে আছে। তার হাতে কিছু ফুলের পাপড়ি লাগতেই সে মুচকি হেসে সেই পাপড়ি হাতে নিয়ে নেয়। রক্তিম অধরার অগোচরে সেই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করে ফেলে। সবাই নৌকা ভ্রমণ শেষ করে একসাথে পুলের পাড়ে এসে দাঁড়িয়ে পড়ল। সবাই যেহেতু এখন ক্লান্ত, তাই যার যার রুমে গিয়ে বিশ্রাম নাও। কালকে সকালে বাসার জন্য রওনা দিতে হবে, তাহলে সবাই সকালবেলায় তৈরি থাকবে। আমরা সবাই রওনা হব। আমরা সবাই রুমে চলে আসলাম। তারপর ব্যাগ গুছিয়ে নিয়ে শুয়ে পড়লাম। রক্তিম ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে বিশাল ওই আকাশটাই খুবই তীক্ষ্ণ নজরে দেখছে। শওকত ভাইয়া তার পাশেই নিকোটিনের ধোঁয়া ছেড়ে পড়ল। কি এত ভাবছিস? রক্তিম গম্ভীর কণ্ঠে পড়ল, বাবার সাথে কথা বলতে হবে, এখনই উত্তম সময়। যদি দেরি করে ফেলি তাহলে সময় হাত থেকে চলে যাবে। তোর মা রাজি হবে না রক্তিম, সে তোরাকে মেনে নেবে না। রক্তিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই কি জানিস মা পৃথুলাকে পছন্দ করে নিজ ছেলের বউ হিসেবে? শওকত হাতে থাকা সিগারেটটা ফেলে দিয়ে বলল, না এসব জানি না। রক্তিম তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, ফুপি, নিজের সম্পত্তি আমার বাবার নামে করে দিয়েছি, আর নিজের মেয়েকে আমার নামে করে দিতে চাই। তো বাবা কেন এসব মেনে নিচ্ছে? টাকার নেশা তাকে আঁকড়িয়ে ধরেছে। শওকত রক্তিমের কাঁধে হাত রেখে বলল, সুন্দর, যদি শুধু আঙ্গুলে ঘৃণা বের হয় তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়। তা আমি জানি, আর এই বিষয়ে আমি মাস্টার্স করে ফেলেছি। সকালে সবাই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই চুপচাপ হয়ে গেছে।
এরা আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। সবার চোখেই ঘুমে ভরপুর। এই দুদিন অনেকটাই তারা ব্যস্ত ছিল, যার কারণে এতটা ক্লান্ত আমাদের শরীর। এসবের মাঝেই আমার ফোনটা বেজে উঠল। মোবাইলটা বের করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোন রিসিভ করতেই মা বললেন, তোদের পৌঁছাতে কতটা সময় লাগবে? দুপুর হয়ে যাবে মা। তাহিদা ইসলাম খুশি হয়ে বললেন, যাক ভালো হলো, আজ বিকেলে মেহমান আসবে তাই জিজ্ঞেস করলাম। অথরা ভ্রু কুঁচকে বললেন, কারা আসবে মা? এত কথা শুনে তোর লাভ নেই, ঠিকঠাক মতো পৌঁছেছে তোরা? বলেই সে ফোনটা রেখে দিল। অথরা ব্যাগে ফোনটা রেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। ঠিক 12টায় তারা বাসার সামনে এসে পৌঁছালে সবাই বাস থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। কলিং বেল বাজতেই ইলিনা চৌধুরী দরজা খুলে দিল। সবাইকে দেখে সে হালকা হেসে পড়ল, কেমন গেল তোদের ভ্রমণ? খুব ভালো মা। এখন শোনো, খুব খিদে পেয়েছে, খাবার তো টেবিলে। আরে আমার ছেলেটা এই 2 দিনে কতটা শুকিয়ে গিয়েছে। এখন আবার অ্যাক্টিং হচ্ছে মা। সবাই শাওনের কথা শুনে হো হো করে হেসে উঠল। তাহিদা ইসলাম আর জোহরা খাতুন টেবিলে খাবার দিয়ে বললেন, যা তোরা ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি টেবিলে। জোহরা খাতুন অধরাকে দেখে বললেন, অধরা, চুল সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবি, আজ বাসায় মেহমান আসবে। রক্তিম ভ্রু কুচকে বলল, বাসায় মেহমান আসবে, এতে অধরা কেন ভালো করে চুল শ্যাম্পু করবে? আর কারা আসবে? বেশি কথা বলবি না, যখন আসবে তখন দেখে নিবি। রক্তিমের মনে একটা সন্দেহের বীজ বপন হয়ে গেল। সে গটগট করে নিচের রুমে চলে গেল। খেয়ে নে। শাড়িটা বিছানার উপরে রেখে বলল, অধরা, আজ বিকেলে এই শাড়িটা পরবি। শাড়ি কেন পরবো? মায়ের কথার উপর এত কথা বলতে হয় না, যা বলেছি তাই করবি। বলেই সে রুম থেকে চলে গেল। অধরা তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রক্তিম বিছানায় এক হাত মাথায় তুলে শুয়ে আছে। তখনই দরজা ঠেলে রুমে ঢুকল জোহরা খাতুন। রক্তিম কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখল জোহরা খাতুন দাঁড়িয়ে আছে। রক্তিম বলল, কোনো কাজ আছে মা? জোহরা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, রক্তিম, একটু তোর মামার বাড়ি যেতে হবে, তোর নানি তোকে দেখতে চেয়েছে। রক্তিম মাথা থেকে হাত সরিয়ে বলল, তোমরা যে পরিকল্পনা করেছো তা আমি হতে দিব না। জোহরা খাতুন ভয় পেয়ে বলল, কিসের পরিকল্পনা? এসব কি বলছিস? তোর নানি তোকে দেখতে চেয়েছে, অনেক জরুরি কথা আছে তোর সাথে। আজকে যাব না, কালকে যাব। এভাবে বলিস না, তোর নানির শরীরটা বেশি একটা ভালো না, তোকে দেখতে চেয়েছে বাবা, আজই চলে যা। ঠিক আছে, শওকতকে নিয়ে চলে যাব। জোহরা খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রক্তিম তার যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোমরা যা ভেবেছো তার থেকে একটু বেশি আমি ভেবে রেখেছি মা। রক্তিম ভাইয়া গায়ের শার্ট জড়িয়ে বের হয়ে আসলো রুম থেকে। তারপর সোজা বাসার বাইরে চলে গেল। বিকেলবেলা আমি শাড়ি পরে বসে আছি পাত্রপক্ষের সামনে। আমি মোটেও ভাবিনি যে আমার সাথে আজ এমন হবে। কিছুক্ষণ আগে মা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে আমাকে বাইরে নিয়ে আসে। এসে দেখলাম 3 জন লোক সোফায় বসে আছে। একজন মহিলা, 2 জন পুরুষ। একজনের বয়স 27 কি 28। আমি একবার মায়ের দিকে তাকালাম। মা চোখ দিয়ে ইশারা করলো সালাম দিতে। আমি সবাইকে সালাম দিলাম। চাচি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মহিলার নাম আসমা জাহান, সে ছেলের মা। ছেলের বাবার নাম ইকবাল রহমান আর ছেলের নাম ইফতি রহমান। আমি নিচের দিকে তাকিয়ে আছি। আমার মনে এক অজানা ভয় কাজ করছে। মনে হচ্ছে এখনই কোনো তুফান এসে পড়বে। অধরা চুপ করে বসে আছে। ইকবাল রহমান অধরার বাবা তৈয়ব হোসেনকে বললেন, আপনাদের মতামতের আশায় আছি আমরা। আমার অনেক ইচ্ছা মেয়ে পড়াশোনা করুক, এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিছু মনে করবেন না বাবা, বিয়ের পর যদি তোমার মতামত পরিবর্তন হয়ে যায় তখন আমি কি করব? আমি আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তখনই কেউ বলে উঠল, বাকি সবার মতামত আমি জানি না, আমার মতামত এখনই শুনে যান। এই বিয়ে কোনো মতেই হবে না। ব্যক্তিটির কণ্ঠস্বর শুনে সবাই সেদিকে তাকালো। অধরা ছলছল নয়নে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল। তৈয়ব হোসেন অনেক বিব্রত বোধ করছেন, তাই তিনি বললেন, রক্তিম, তুমি এভাবে কেন বলছো? সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, রক্তিম। সে তৈয়ব হোসেনের কথা শুনে বলল,
আমার যা বলার আমি বলে দিয়েছি। আর আপনি কি আমার মতামত ছাড়াই অধরার বিয়ে দিয়ে দিবেন? এমন কিছু না। শাওন, রক্তিমকে ঘরে নিয়ে যাও। শাওন রক্তিমের দিকে এগিয়ে যেতে নিলে রক্তিম রক্ত চক্ষু নিয়ে তাকাতেই শাওন 2 কদম পিছিয়ে গেল। রক্তিম জোহরা খাতুনের সামনে দাঁড়িয়ে বলল, এর জন্যই কি আমাকে বাসা থেকে বাহিরে পাঠানো হয়েছে? জোহরা খাতুন আমতা আমতা করে বললেন, মেহমানদের সামনে এরকম কেন করছিস? তাহলে তাদের যেতে বলো। বসিয়ে কেন রেখেছো? আমরা আজ আসি, পরে কথা বলবো এ বিষয়ে। বলেই তারা চলে গেল। যাওয়ার আগে ইফতি একবার অধরার দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রক্তিমের চোখে তা এড়ায়নি। রক্তিম অধরাকে এভাবে বসে থাকতে দেখে আরও রেগে গেল চরমভাবে। একটা ধমক দিয়ে উঠল সে, এই মেয়ে, এখানে বসে আছিস কেন? ভিতরে যাবি এখনই। রক্তিমের ধমক শুনে অধরা কেঁপে ওঠে। তৈয়ব হোসেন বললেন, এভাবে কথা বলছো কেন রক্তিম? মেয়েটা আমার, তাই সিদ্ধান্তটা আমারই হবে। আপনার মেয়ে মানলাম, কিন্তু এতগুলো বছর যে আমি আগলে রাখলাম। তৈয়ব হোসেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল রক্তিমের দিকে। তারপর বলল, বড় ভাবি, আপনার ছেলেকে নিয়ে যান এখান থেকে, আমার হাত উঠে যাবে। জোহরা খাতুন রক্তিমের হাত ধরে বলল, চল বাবা, ভেতরে চল, আমার কথাটা রাখ। রক্তিম দ্বিগুণ রেগে গিয়ে বলল, আমি কেন তোমার কথা রাখবো? তুমি রেখেছো আমার কথা? তুই জানতে না সব, তবু তুমি এমন একটা কাজ করলে। অধরা তাদের কথোপকথন শুনতে পারল না। সে ধীর পায়ে সেখান থেকে নিচের রুমে চলে গেল। এরা তার পিছন পিছন চলে গেল। আজ সন্ধ্যায় বাবা বাসায় আসলে আমরা কথা বলবো। এর একটা বিহিত আমি করেই ছাড়বো। রক্তিম নিজের কথা শেষ করে কটকট করে অধরার রুমের দিকে যেতে লাগলো। তা দেখে তৈয়ব হোসেন বললেন, খবরদার, আমার মেয়ের কাছে তুমি যাবে না। আমি আর এই বাসায় থাকবো না। তাহিদা, তুমি অধরাকে নিয়ে এখনই তোমার মায়ের বাসায় চলে যাবে। তাহিদা ইসলাম কেঁদে কেঁদে বললেন, এইসব আপনি কি বলছেন? দ্রুত কাজ করো, আমি অধরাকে দেখে আসছি। রক্তিম অধরার ঘরে এসে দেখল অধরা চুপচাপ বসে আছে আর হাতের চুড়ি খুলছে। ইরা তার পাশে বসে আছে। রক্তিম বলল, ইরা, তুই একটু বাইরে যা। ইরা একবার অধরার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। রক্তিম অধরার কাছে গিয়ে বলল, তুই কেন ওদের সামনে গিয়েছিলি? অধরা কিছু বলল না। সে চুপ করে বসে রইল। অধরাকে এভাবে চুপ করে থাকতে দেখে রক্তিমের রাগটা আরও বেড়ে গেল। সে এবার নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। অধরার হাত ধরে নিজের একদম কাছে দাঁড় করিয়ে বলল, মুখে কুলো পেটেছিস? কিছু জিজ্ঞেস করেছি আমি, মুখ খুলে কিছু বল। অধরা নির্বাক হয়ে বলল, আমার পথ থেকে সরে যান। আপনি জানেন না কত বড় ঝড় আপনার জন্য অপেক্ষা করছে। অতীতের পাতায় চোখ বুলিয়ে দেখুন। বাবা আজ কতটা অপদস্থ হয়েছে, একমাত্র কারণ হচ্ছে সে নিজের মনকে প্রাধান্য দিয়েছে। তাই আজও সে কথা শুনছে। শুধু সে না, আমিও শুনছি। চলে যান এই ঘর থেকে। আপনার মা আপনাকে রাজকুমারী দেখে বিয়ে দিয়ে দেবে। আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে এমন জায়গায় গিয়ে লুকোবো আর দেখা পাবেন না। অধরার বলা প্রতিটা শব্দ রক্তিমের কানে বাজছে। সে ধীরে ধীরে অধরার হাত ছেড়ে দিল। অধরা চুড়িগুলো হাতে নিয়ে ড্রয়ারে রেখে দিল। রক্তিম এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করল তৈয়ব হোসেন। তিনি এসে রক্তিমের সামনে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ের ঘর থেকে বের হয়ে যাও। এতদিন সব সহ্য করেছি, আর না, বের হও। অধরা ব্যাগ গুছিয়ে নে, তুই আর তোর মা নানু বাসায় যাবি। অধরা মাথা দলিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তখন রক্তিম বলল, আপনারা কোথাও যেতে পারবেন না, আমি সেই ব্যবস্থা করব। আমাকে দুর্বল ভাববেন না চাচা, আমি যে কোনো কিছু করে ফেলব। তারপর চোখের পানি ফেললেও কোনো লাভ হবে না। তোমার বাবার সাথে কথা বলতেই হবে। বড় ভাইজান কিছুক্ষণ পরে চলে আসবে, সে পর্যন্ত আমি অপেক্ষা করব। রক্তিম অধরার ঘর থেকে চলে গেল। তৈয়ব হোসেন বিছানায় বসে আজকের ঘটনা বিশ্লেষণ করতে লাগলেন। বাসায় পৌঁছে আইয়ুব হোসেন বুঝতে পারলেন বাসার পরিবেশ বেশি একটা শোচনীয় না। তাই সে চুপচাপ ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লেন। জোহরা খাতুন স্বামীর খাবার প্লেটে তুলে দিচ্ছেন। তখনই রক্তিম এসে পাশের চেয়ারে বসে পড়ল আর বলল, বাবা, তোমার সাথে জরুরি কথা আছে। খাবার শেষ করে কথা বলছি। ঠিক আছে, আমি তোমার রুমে চলে আসব। কিছুক্ষণ পর রক্তিম আইয়ুব হোসেনের রুমে চলে আসলো। আইয়ুব হোসেন বললেন, কি কথা দ্রুত বলো। আমি অধরাকে বিয়ে করব।
আইয়ুব হোসেন ছেলের কথা শুনে হালকা হেসে বললেন, এসব বাচ্চামি করে না বাবা, তুমি তো এতটাও ছোট নও। সব জেনে শুনে এমন কথা বলছো কেন? আমার মনের কথা তোমরা জানতে বাবা। এটা হয় না বাবা, তোমার জন্য পৃথুলা পারফেক্ট। রক্তিম চোয়াল শক্ত করে বলল, পৃথুলা, ওকে আমি কোনোদিন বিয়ে করব না বাবা। ফুপির সম্পত্তি তুমি নিয়েছো, আমি নেইনি। আর শোনো, তোমার বোন যে কতটুকু নীচ তা তুমি জানো না? তুমি সব জানো? তোমরা কোন রাস্তা দিয়ে হাঁটো তাও আমি জানি। তাহলে ওর অমত করো না। তুমি আবারও সে একই কাজ করছো, কিন্তু আমি এতটাও কাঁচা খেলোয়াড় না। অধরার সাথে আমার বিয়ে না হলে আমি তোমার সব তাসের ঘর ভেঙে গুড়ি গুড়ি করে দিব। আমাকে ধমক দিচ্ছ? সাবধান করছি। আইয়ুব হোসেন আর কিছু বললেন না, সে গভীর ভাবনায় তলিয়ে গেল। রক্তিম তার রুম থেকে বের হয়ে আসলো। অথরা, তাহিদা ইসলাম আর তৈয়ব হোসেন আইয়ুব হোসেনের থেকে বিদায় নিতে এসেছেন। আইয়ুব হোসেন বললেন, তৈয়ব, যা হয়েছে ভুলে যা। আমি তোকে আশ্বাস দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। মাফ করবেন, আমি আর থাকছি না এখানে। রক্তিম দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত কুচিয়ে অথরার দিকে তাকিয়ে আছে। অথরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরা অথরাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আপু, যেও না আমাকে ছেড়ে। শাওন নির্বাক হয়ে তাকিয়ে সব দেখছে। অথরা ইরার মাথায় হাত বুলিয়ে বলল, আমাদের নতুন বাসায় তুই আসবি কিন্তু। ইরা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রক্তিমকে ঠান্ডা দেখে আইয়ুব হোসেনের বুক কাঁপছে। না জানি এই ছেলে কি করে ফেলে। আমার বউকে আমি অনুমতি দেইনি এই বাড়ি থেকে বের হওয়ার। সবাই রক্তিমের কথা শুনে অবাক হয়ে গেল। এসব কি বলছে? অথরা রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বলল, এই মুহূর্তে আমার আর অধরার বিয়ে হবে। তুমি কি বলছো সব? রক্তিম তৈয়ব হোসেনের হাত ধরে বলল, চাচা, আমি কি ছেলে হিসেবে খারাপ যে আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চাইছেন না? এমন কোনো কথা না বাবা, তোমার মা কোনোদিন আমার বউকে মেনে নেয়নি, সে কিভাবে আমার মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেবে? সমস্যা এতটুকু, তাই তো? আমি কোনোদিন অধরাকে মেনে নিব না। মা, তুমি যদি মনে করে থাকো আমি তোমায় রিকোয়েস্ট করব, তাহলে ভুল ভাবছো। তোমার নীতি এই বাসায় চলতে পারে, আমার উপর না। ছোট থেকে তোমার অবিচার দেখেছি, আর না। তুই আমায় অমতে বিয়ে করবি? রক্তিম কিছু বলার আগে অথরা বলল, বাবা, আমাদের দেরি হচ্ছে, চলো। তুই কি শুনতে পাসনি আমি কি বলেছি? আমি আপনাকে বিয়ে করতে চাই না, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। তাহলে সংসার করবো কি করে? মিথ্যা কথা খুব গুছিয়ে বলতে শিখেছিস তুই। এটা আপনার ব্যাপার, এখন আমাদের যেতে দিন, না হলে খুব খারাপ হবে। আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। অধরার কথা শুনে জোহরা খাতুন আর পৃথুলা বাঁকা হাসে, কারণ তাদের প্ল্যান একদম সঠিক কাজ করছে। কিছুক্ষণ আগে জোহরা খাতুন অধরার ঘরে গিয়ে তাকে বলছিল, অধরা, আমি তোকে জানতে চাই, তোর বাবা আমার স্বামী থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এখন যদি তোর বাবা কাছে, তাহলে কোথা থেকে দিবে তোর বাবা? তখন তোর দোকানটা হাত থেকে চলে যাবে, তখন কি হবে? আপনি কি চান চাচি? এখন চুপচাপ তুই এই বাসা থেকে চলে যাবি, তারপর আমি সব সামলে নিব। ঠিক আছে চাচি, তাই হবে। তাহলে সেই কথাই থাকলো। বর্তমান অথরা দরজা পেরিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। রক্তিম সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অথরা বাসার বাহিরে পা রাখতেই কেউ তার হাত পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। অথরার মনটা আনচান করে উঠল। সে পেছন ফিরে দেখল রক্তিম দাঁড়িয়ে আছে তার হাত ধরে। অথরা এবার রেগে গিয়ে বলল, আপনি তো দেখছি বড্ড অসহ্য লোক, এভাবে হাত ধরে দাঁড়িয়ে আছেন কেন? রক্তিম পাকা হেসে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই। অনেক নাটক দেখিয়েছেন, আর কোনো নাটক আমি দেখতে চাই না। রক্তিম, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুমি তো ছোট বাচ্চা নও যে জেদ করে বসে আছো, আশেপাশের লোক দেখছে। তাতে আমার কিছু যায় আসে না চাচা, আপনি ভালো করে জানেন আমি মানুষদের কথা কানে নেই না। পৃথুলা এগিয়ে এসে বলল, অধরা, কথা তো কানে নাও, সে কি বলছে শুনোনি? আমি ঠিক শুনেছি, আর কে তাকে এসব বলিয়েছে তাও জানি। পৃথুলা, তুই যদি 1000 চাল চালতে পারিস, আমি কি একটা চাল চালতে পারবো না? কিসব বাবল তা বলছো? আমি কি করেছি? রক্তিম পৃথুলার কথা অগ্রাহ্য করে অথরাকে বলল, তুই এত বোকা কেন অধরা? চাচা বাবার থেকে টাকা নিয়েছে তা ঠিক আছে, কিন্তু সেই টাকার বিনিময়ে চাচির সব গহনা বাবার কাছে। আর শোন,
দোকান কোথাও যাবে না, আমি তা গ্যারান্টি দিচ্ছি। অথরা অবাক নয়নে রক্তিমের দিকে তাকিয়ে রইল। জোহরা খাতুন মিনমিন করে বললেন, সব জলে ভেসে গেল আমার। তবুও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রক্তিম শাওনের দিকে ইশারা করতেই সে মুচকি হেসে কোথাও চলে গেল। রক্তিম বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখনই রক্তিম অথরার হাত ধরে তাকে আচমকা কোলে তুলে নিল। এতে সবাই অবাক হয়ে গেল। শাওন ততক্ষণে গাড়ি নিয়ে হাজির। রক্তিম 1 সেকেন্ডও দেরি না করে অথরাকে গাড়িতে তুলে নিল। শাওন গাড়ি চালাতে শুরু করলো। চোখের পলকে ধুলোয় মিশে গেল গাড়িটা। সবাই অবাক নয়নে সেখানে দাঁড়িয়ে রইল। রক্তিম অথরাকে কোলে নিয়েই গাড়িতে বসে আছে। তা দেখে শাওন মিটমিট করে হাসছে। অথরা এখনো অবাক হয়ে আছে। রক্তিমের কথাই তার ধ্যান ভাঙল। রক্তিম বলল, শাওন, সামনে শওকত আছে, ওকে গাড়িতে তুলে নিস। অথরা এবার চিল্লিয়ে বলল, আপনি একটা খারাপ লোক, আমাকে দিয়ে আসুন আমার মায়ের কাছে। রক্তিম অথরাকে পাশের সিটে বসিয়ে, বিয়ে হবে তারপর যাবে। বিয়ে করব না। কেন করব আপনাকে বিয়ে? শাওন, তুই একটু গাড়িটা সাইড করে রাখ, আর শওকত কাছেই আছে, ওর সাথে গিয়ে কথা বল। ওকে ব্রো। শাওন গাড়ি থেকে নামতেই রক্তিম অথরাকে বুকের সাথে মিশিয়ে দিয়ে বলল, আমি তো জানি আমি খারাপ, কোনো ভালো গুণ আমার নেই। সেই খারাপ আমি তাকেই তো তুই ভালোবাসিস। অথরা রক্তিমের শার্ট চোখের পানিতে ভিজিয়ে দিল। রক্তিম বলল, তুই কি মনে করিস আমি সব ভুলে গেছি? সেই ছোটবেলায় যখন দাদি বলতো তুই আমার বউ হবি, তখন তুই লজ্জা পেয়ে চাচির শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকতি। আমি তো সে সময় থেকেই নিজেকে তোর বর মেনে নিয়েছি। তোর ডায়েরির প্রতিটা ভাজে আমি। তাও আমি জানি আমাকে তুই এতটা বোকা ভাবিস না। সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের অনুভূতি সেই একই আছে। কি এখনো আমাকে দূরে ঠেলে দিবি? আমি তোকে ওয়াদা করছি সব ঠিক করে দেব। একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর সব ঠিক করে দেব। রক্তিম কথা বলা শেষ করে অথরার 2 বাহু ধরে বলল, ঠিক আছে, আমি তোকে বাসায় দিয়ে আসবো, কিন্তু মনে রাখবি আর কোনোদিন এই রক্তিম হোসেনের চেহারা দেখতে পারবি না। বলেই রক্তিম গাড়ি থেকে নামতে নিবে, তখনই অথরা রক্তিমের শার্ট খামচে ধরে বলল। রক্তিম অথরাকে আবার জড়িয়ে ধরে বলল, বলেছি না সব ঠিক করে দিব, ভরসা রাখ আমার উপর। অথরা রক্তিমকে 2 হাতে জড়িয়ে ধরল। রক্তিম অথরার চুলে ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি প্রেয়সী। অথরা রক্তিমের বুকে মুখ গুজে বলল, আমি অনেক ভালোবাসি। রক্তিম মুচকি হেসে অথরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি রক্তিম ভাইয়া, শাওন আর শওকত ভাইয়া এখন দাঁড়িয়ে আছি কাজী অফিসের সামনে। আমি রক্তিম ভাইয়ার হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি। ভাইয়া, সব ব্যবস্থা হয়ে গেছে, কাজটা শেষ করে দাও। তা তো করবই। শাওন তার ফোনের দিকে তাকিয়ে বলল, এই ইরাকে আমায় পাগল করে তুলেছে। কখন থেকে ফোন করছে, মনে হচ্ছে ওর বিয়েতে কেউ দাওয়াত নেই। এভাবে বলো না, বেচারি ছোট মানুষ। আজকাল ইরার হয়ে তুমি অনেক কথা বলছো, ব্যাপারটা ভালো ঠেকছে না। শওকত আমতা আমতা করে বলল, দুর্মিয়া, তুই কি বলছিস? ওই দেখ, ফারাবির আর মাহাদি এসে পড়ছে। শাওন সামনে তাকিয়ে দেখলো আসলেই ফারাবি আর মাহাদি এসে পড়েছে। রক্তিম আর অথরা কাজীর সামনে বসে আছে। কিছু মুহূর্তের মধ্যেই তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হলো। অথরা একবার রক্তিমের দিকে তাকালো। রক্তিম অথরার হাত শক্ত করে ধরে তাকে বলল, আমরা আজ বাসায় যাব না, ফারাবির ফার্ম হাউসে থাকবো। বাবা মা তাদের শাওন সব বলে দিবে। আগামীকাল আমরা বাসায় যাব। অথরা আর কিছু বলল না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। রক্তিম তার পাশে বসে পড়ল। শাওন তাদের ফার্ম হাউসে রেখে বাসায় চলে গেল। ফারাবি রক্তিমকে ফার্ম হাউসের চাবি দিয়ে বলল, রান্নাঘরে খাবার রাখা আছে আর তাদের জন্য একটা সারপ্রাইজ আছে, দেখলে খুশি হবে। রক্তিম কিছু বলবে তার আগেই ফারাবি চলে গেল। রক্তিম চাবি দিয়ে গেট খুলল। ভেতরে ঢুকে রক্তিম অথরাকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, রুম ওই দিকে। আপনি আমাকে তুমি কেন বলছেন? কাদি, তুমি আমার বউ, এখন কেন তুই করে বলবো? অথরা মুখ ফুলিয়ে বলল, বউকে কেউ গাধিও বলে না। রক্তিম হেসে অথরার গালে ঠোঁট ছুঁয়ে দিতেই অথরা গালে হাত দিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইল। রক্তিম বলল, রুমে তোর সব প্রয়োজনীয় জিনিস রাখা আছে, ফ্রেশ হয়ে দে। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চোখ ছানা পড়া।
পুরো রুম ফুল দিয়ে সাজানো, বিছানায় হার্ট শেপ ফুল দিয়ে সাজানো। আমি রুম থেকে বের হয়ে দৌড়ে রক্তিম ভাইয়ের কাছে চলে আসলাম। হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, রুমে এসব কি সাজিয়েছেন? রক্তিম ভ্রু কুঁচকে পড়ল। কি সাজিয়েছি মানে? সবই তো করে রেখেছেন আগে থেকে। চলো দেখে আসি কি সাজিয়েছি আমি। আপনি যান। ভাইয়া মাথা চুলকিয়ে রুমের দিকে হাঁটা ধরল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ভাইয়ার মুখ হা